নমস্কার। অঞ্জলি মানসিক স্বাস্থ্য অধিকার সংগঠনের পক্ষ থেকে আমি রত্নাবলী আপনাদের সকলকে অনুষঙ্গ রত্নাবলীর এই পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় আপনারা জানেন প্রাইড, এবং আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। আমরা তার সঙ্গে আলাপ করিয়ে দেব একটু পরে। তার আগে একবার আপনাদের দ্রুত মনে করিয়ে দিই যে যারা নাম প্রকাশে অনিচ্ছুক তারা আমাদের কোথায় তাদের মন্তব্য এবং প্রশ্ন জানাবেন। শুধু একটাই অনুরোধ যে প্রশ্ন বা মন্তব্য একটু সংক্ষিপ্ত রাখবেন, তার কারণ হলো স্ক্রিনে যখন আমরা ওটা দেখাবার চেষ্টা করি তখন বেরিয়ে যায়, কেটে যায়। কেমন? নম্বরটি হলো 7439400896। নিচে স্ক্রলে নিশ্চয়ই যাবে। আজকে আমাদের অতিথি অনিন্দ হাজরা। এটা আমার কাছে খুব আজকে গর্বের যে আমি আজকে আপনাদের সাথে ওর আলাপ করিয়ে দিচ্ছি। অনিন্দ দীর্ঘদিন ট্রান্স আন্দোলনের একজন অগ্রণী মুখ, সারা দেশে উনি অনেক কাজ করেছেন। তিনি প্রত্যয় জেন্ডার ট্রাস্ট বলে একটি সংগঠনের প্রতিষ্ঠাত্রী, এবং অনিন্দ চমৎকার লেখেন। অনিন্দর সাথে আমরা অনিন্দ সংগঠনের সাথে প্রত্যয়ের সাথে একটি খুব ইম্পর্টেন্ট কাজ করেছে, সেটা আমরা একটু পরে বলবো। স্বাগত অনিন্দ তোকে আমাদের অনুষঙ্গে রত্নাবলী পর্বে। আর আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, ডক্টর অনুত্তমা বন্দ্যোপাধ্যায়, মনোবিদ। আসুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। অনিন্দ, আমি শুরু করতে চাই তোর একটা কোট দিয়ে। তুই একটা লেখায় বলেছিলি যে ট্রান্স আন্দোলনের ক্ষেত্রে প্রাইড সর্বস্বতা একটা ফেক হায়ারার্কি তৈরি করে। তো আজকে যেহেতু আমাদের আলোচনা প্রাইড নিয়ে, আমি এই মন্তব্যের একটা প্রতিক্রিয়া এবং বিশ্লেষণ এবং ব্যাখ্যা তোর কাছ থেকে চাইছি। দেখো, কথাটা যখন বলেছিলাম তখন ট্রান্স আন্দোলনের পরিপ্রেক্ষিতে বলেছিলাম, তবে কথাটা কিন্তু মানে ইদানিং বা বিশেষ করে তার পরবর্তী সময় আরো বেশি বেশি করে আমার মনে হয় এটার একটা অন্য ব্যাপ্তি রয়েছে। এই যে একটা আমাদের মানে আমাদের কেন আমি বলবো গোটা পৃথিবী জুড়েই এই যে জুন মাস এবং প্রাইড মান্থ, এটা কাদের প্রাইড মান্থ? এটার প্রেক্ষিতটা কি? এটার প্রেক্ষিতটা তো একটা গ্লোবাল নর্থের একটি দেশ, যেখানে একটা ইতিহাস রয়েছে ট্রান্স এলজিবিটি মানুষজনের আন্দোলনের। তো সেইখান থেকে এটা আসছে। আমি 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 কিন্তু এটা জাস্ট একটা প্রথম বিশ্ব বনাম তৃতীয় বিশ্ব করতে চাইছি না। আমি করতে চাইছি না, কিন্তু আমাদের যেটা বাস্তব, যেখানে এটা এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে এইটা এমন একটা কি বলবো, এমন একটা লিটমাস টেস্ট হয়ে গেছে যে এইটাই বোধহয় মানে আমার একটা এই যে যেখানে বিশ্বায়ন রয়েছে, গ্লোবালাইজেশন আমরা দেখছি, সেখানে অন্য 5টা জিনিসের মতন এই এলজিবিটি ট্রান্স কুয়ার স্পেসটারও একটা পলিটিক্সের কি বলবো একটা কৌলিন্য প্রাপ্তি হচ্ছে, যদি সেটা এই প্রাইড বা এটাকে কেন্দ্র করে হয়। এবং এটার মধ্যে যেটা হচ্ছে যে এটার মধ্যে এটা কিন্তু একটা অ্যাসপিরেশনাল জায়গা থেকেও, মানে অ্যাসপিরেশনাল একটা স্পেস ক্রিয়েট করছে। এটাকে নেসেসারি যে আমি খারাপ বলছি সেটা নয়, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে কিন্তু অনেক মানুষ, এটা একটা ছাঁকনির মতন, আর এই যে কোনো ছাঁকনির মতনই সেই জিনিসটা থেকে অনেক মানুষ বাদ পড়ে যাচ্ছেন। উদাহরণস্বরূপ বলি যে আমরা যদি দেশের সবকটা প্রাইড মার্চগুলোকে দেখি, আমরা কিন্তু দেখবো সেই প্রাইড মার্চগুলো, বিশেষ করে যেগুলো শহর মানে আরবান মেট্রো কেন্দ্রিক যে প্রাইড মার্চগুলো, সেইখানে যে ওয়ার্কিং ক্লাস ট্রান্সকুয়ার মানুষজনদের যে থাকার যে সম্ভাবনাটা ছিল বা যেটা একসময় ঘটতো,
সেটা কিন্তু আস্তে 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 আহ, চলে যাচ্ছে, এবং সেখানে মানে জেন্ট্রিফিকেশন যেটা, সেই জেন্ট্রিফিকেশনটা কিন্তু খুব স্ট্রংলি হচ্ছে। এবং সেটা হওয়ার সাথে সাথে যেটা হচ্ছে যে এক ধরনের পুলিশিং কালচার হচ্ছে, যে এটা বলতে পারবে প্রাইডে, এটা বলতে পারবে না। প্রাইড কেবলই এই জিনিসটার জন্য একটা মঞ্চ, ওই জিনিসটার জন্য একটা মঞ্চ নয়। এবং এই জিনিসগুলো নির্ধারণ করার জায়গায় যারা রয়েছেন, ক্ষমতার জায়গায় যেটা যারা রয়েছেন, তারা কিন্তু সকলেই উচ্চ বর্ণ উচ্চ বর্গের, বা একটা পার্টিকুলার, তাদের একটা সোশ্যাল মোবিলিটি আছে, একটা কালচারাল ক্যাপিটাল আছে। তো এই নানাবিধ ভাবে কিন্তু এই হায়ারার্কিটা তৈরি হচ্ছে। সেখান থেকে আমি কথাটা বলেছিলাম। খুব খুব মিনিংফুল একটা কথা। এখান থেকে না আরেকটা প্রশ্ন, অনুত্তমা তুই কি কিছু যোগ করতে চাইবি না? আমি আমার পরের প্রশ্নটায় যাব। না, আমি একটা জায়গায় করবো দিদি, সেটা হচ্ছে যে অনেক তুই যেটা বলছিলি সেটা আমি শুনতে শুনতে ভাবছিলাম, সত্যি প্রাইডের কৌলিন্য নিয়ে তুই যেটা বললি, মানে ধর সত্যি এই কি ততটা সর্বব্যাপী হতে পেরেছে? আমার মনে হয় অনিন্দু সেই প্রশ্নটা বারবার তুই রাখছিস, এবং এটাও তার মধ্যে কোথাও রয়ে যাচ্ছে হয়তো, যে এক অংশের একটা প্রায় বিপ্লবী উদযাপনের মতন যেন প্রাইড, যেন একটা কোথাও সেখানে একটা টিকমার্ক দিলাম একটা একটা একদিনের একটা বক্সে, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে যে প্রান্তে যে যে মানুষরা রয়ে যাচ্ছেন, তাদের যে নিজস্ব লড়াই, তারা কি সত্যি এই প্রাইডের অংশ হয়ে উঠতে পারছেন? এইটা বোধহয় তুই উল্লেখ করতে চাইছিলি। আমি যেটা একটু বলতে চাইবো রত্নবেদী এখানে, সেটা হচ্ছে আমি না একটু প্রাইড শব্দটা কেন এসেছে, আমি তার একটু মনস্তাত্ত্বিক জায়গাটা একটু ছুঁয়ে যেতে চাইবো, যেহেতু প্রাইড নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। আমরা আমাদের শেম আর গিল্টের অনুষ্ঠানের দিনেও একটু শেষের দিকে বলেছিলাম রত্নাবলীদি, যে এই যদি শেমের যে কন্টিনিউয়াম, যেখানে শেম এই ফিলিংটার একটা দিকে থাকে যে তুমি নিজেকে নিয়ে লজ্জিত হও, কুণ্ঠিত হও, নিজেকে গোপনে রাখো, আড়ালে রাখো, সর্বসমক্ষে এসো না, লজ্জার প্রাথমিক বোধটা তো সেটাই, এবং যেখান থেকে একজন মানুষ নিজেকে নিয়েও বোধ করতে থাকেন যে আমি যা তাই নিয়ে যদি আমি অন্যের সামনে এসে দাঁড়াই, তাহলে আমি ভীষণভাবে সমালোচিত হব, নিন্দিত হব, আমাকে কেউ ভালোবাসবে না, গ্রহণ করবে না। তো এটা যদি লজ্জার কন্টিনিউয়ামের একটা দিক হয়, সেই কন্টিনিউয়ামের উল্টো দিকে দাঁড়িয়ে থাকে কিন্তু প্রাইড, যেখানে একজন মানুষ বোধ করবেন যে আমি যা, আমি সেটা নিয়ে যদি নিজেকে উপস্থাপিত করি, আমার সার্বিক সত্তার এই উপস্থাপিত করার মধ্যে আমার কোনো লজ্জা নেই, আমার নিজেকে নিয়ে গর্ব আছে। প্রাইডের যদি আমি একেবারে তাত্ত্বিক ব্যাখ্যায় যাই, সাইকোলজিক্যাল ব্যাখ্যায় যাই, অনিন্দ যেটা এলজিবিটি কিউ এ মুভমেন্টের ঐতিহাসিক জায়গা থেকে প্রাইডের জায়গাটা যেমন ধরলেন, আমার মনে হচ্ছে একটা মনস্তাত্ত্বিক সিম্বলিক জায়গার ক্ষেত্রে আমার এটা একটু অ্যাড করার, যে সেইটা কিন্তু মূল জায়গা রয়েছে মনস্তাত্ত্বিকতার দিক থেকে। কারণ আমরা তো জানি যে এই যে ক্লজেট, এই যে তুমি আড়ালে যাও, পরিবারের মধ্যে যেটা আমরা দেখতে পাই এখনো রত্নাবলী, যে আমরা কিন্তু যেন কোথাও দেখেও না দেখার মতন করে বেশ কিছু মানুষকে রেখে দিচ্ছি, শুধুমাত্র তারা সেই বিষমকামিতার একটা উচ্চতায় নিজেদেরকে নিয়ে যাচ্ছে না, সো কল সামাজিক উচ্চতায়, সো কল সেই প্রমোটেড অবস্থানে নিজেকে নিয়ে যাচ্ছে বলে। সেখান থেকে যেন প্রাইডের মধ্যে দিয়ে এক ধরনের মনস্তাত্ত্বিক আচরণগত প্রতিবাদের ভাষা হয়তো বা উঠে আনার চেষ্টা অনেকে করেন, যাতে তাদের মনে হয় যে এর মধ্যে দিয়ে আমি যা, আমি সেটাকে গর্বের সঙ্গে মাথা উঁচু করে উদযাপন করব। কিন্তু বড় একটা প্রশ্ন অনিন্দ অলরেডি রেখেছেন, এবং যেটা আমাদের আলোচনা আরো আসবে রত্নাবলী, এই উদযাপনটা সত্যি কতটা বিভিন্ন মানুষের মধ্যে ছড়াতে পারছে, আর কতটা কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে, বা তারিখের মধ্যে বা মাসের মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে। একদম, অনেক অনেক ধন্যবাদ। কারণ এই দুটো ব্যাখ্যা থেকেই আমার পরের প্রশ্নগুলো আসবে। এক হলো অনিন্দ, যখন তুই কৌলিন্যের কথা বলছিস, ঐতিহাসিক প্রেক্ষাপটের কথা বলছিস, আমরা যদি ইতিহাসের দিকে ফিরে তাকাই, তাহলে এই প্রাইডের জন্ম একটা র্যাডিক্যাল পলিটিক্স থেকে, যেখানে কেন্দ্রে ছিল লিবারেশন। এবং আমরা যদি ধারাবাহিকভাবে স্লোগানগুলি দেখি, সেই স্লোগানগুলি বদল হতে 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 এখন যে উচ্চারণটা হয়, সেই উচ্চারণটার মধ্যে যেটা
অনুত্তমা প্রশ্ন তুলছিলেন, সেখানে কতখানি রাজনৈতিকতা আছে, কতখানি উচ্চকিত প্রদর্শনী রয়েছে, এবং তার সাথে সাথে সত্যি সত্যি কতখানি অন্তর্ভুক্তিকরণ হয়েছে। এই প্রশ্নটা আমি দুজনকেই রাখছি, আমার মনে হয় বিশেষ করে ভারতের প্রেক্ষাপটে উচ্চকিত প্রদর্শনীর মানে যে বিষয়টা আসে, এটা অনেকবার এসেছে। মানে হাউ উইয়ার্ড ক্যান ইউ বি কন্টেস্ট, মানে আই থিঙ্ক দের হ্যাজ বিন এট সাম পয়েন্ট সেখানে এই শব্দবন্ধ দিয়েও কিন্তু এটাকে ডিসক্রাইব করা হয়েছিল। বিশেষ করে প্রাইডের মধ্যে যে ধরনের মানে এক ধরনের পারফরমেন্সও থাকে, মানে যেখানে ইউর অলসো পারফর্মিং ইয়োর জেন্ডার আইডেন্টিটি, ইউর পারফর্মিং ইয়োর সেক্সুয়াল। কিন্তু আমি যেটা, আমার এই ক্ষেত্রে দুটো তিনটে রেসপন্স হয়, মানে আমার মনে হয় দুটো বিষয় এখানে অন্তত বলি, মানে এবং এটা কিন্তু একে অপরের সঙ্গে কিছুটা, মানে এটা কিছুটা নুডলস রান্না করার মতন, এগুলো কিন্তু একটা অন্যের সঙ্গে একটু কিছু জড়িয়ে রয়েছে। হ্যাঁ, মানে এগুলোকে ছাড়াতে গেলে একরকম ভাবে ছিঁড়ে যায়, আবার মানে কিন্তু আবার ওই মাখো মাখো ব্যাপারটারও কিন্তু একটা মজা আছে। আমি বলতে চাই দুটো জিনিস এক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে যে এই যে প্রদর্শনী, এই প্রদর্শনীটা যখন নিয়ে কথা বলা হয়, তখন অনেকেই বলেন যে এরকম করে যাওয়ার, এরকম কিম্ভূত কিমাকা সাজার কি দরকার, হ্যাঁ তোমরা তো স্বাভাবিকভাবে এমনি আসতে পারো, ইত্যাদি ইত্যাদি। এখন আমাদের বুঝতে হবে যে আমরা যেটাকে প্রদর্শনী হিসেবে একটা পার্টিকুলার দিন, সেই দিনের মধ্যে একটা প্রদর্শনী হিসেবে যেটাকে দেখছি, অপর পিঠে কিন্তু দাঁড়িয়ে কিন্তু এই প্রদর্শনীটা কিন্তু মানে সমান্তরাল ভাবে কিন্তু চলে যাচ্ছে। বিশেষ করে ফর এক্সাম্পল আমি যদি বলি, আমি অফিসে গেছি আমার অফিস কলিগস এর সঙ্গে, সেখানে একজন এসে টিফিন খেতে খেতে তিনি বলছেন যে তিনি তার স্বামী এবং তার বাচ্চা সন্তানদের সঙ্গে বেড়াতে গেছেন, অমুক জায়গায় গেছেন, হ্যাঁ সে লন্ডনে গেছে। কিন্তু এই যখন উচ্চারণগুলো হচ্ছে, সেই উচ্চারণগুলোর মধ্যে যে তার বিষমকামিতার যে একটা মারাত্মক প্রিভিলেজিং হচ্ছে, বা আমার কিছু বলতে হচ্ছে না, আমার বাঁ হাতে একটা নোয়া আছে, আমার বাঁ হাতের যে নোয়াটা সেটা কিসের প্রতীক? আমার হেটারোসেক্সুয়াল ম্যারেজের যে প্রতীকটা, যেটা আমি চিরকাল বহন করে চলছি, বা যেগুলো আমার চিহ্ন, সেগুলো দিয়ে কি কোনো প্রদর্শনী হচ্ছে না? আমি কোট আনকোট কিম্ভূত কিমাকা সেজে যাচ্ছি, সেইটাই কি কেবল প্রদর্শনী? আমাদের এই যে একটা চলমান প্রদর্শনী আমাদের সবসময় আমাদের সামনে রয়েছে, দিস মুভিং এক্সিবিশন অফ হেটারোসেক্সিজম অ্যান্ড কম্পালসিভ হেটারোসেক্সিজম। হ্যাঁ, তো সেইটাকে আমি কিভাবে মানে ডিসম্যান্টেল করছি, সেটাকে আমি কিভাবে ক্রিটিক করছি, সেটার সঙ্গে আমি কিভাবে এঙ্গেজ করছি, এইটা একটা। দ্বিতীয় কথা যেটা আমি বলবো, যেটা মনে হতে পারে যে এটার অপর পিঠে দাঁড়িয়ে which is slightly contradictory, সেটা হচ্ছে যে এই যে প্রাইড এর মধ্যে শুধু প্রাইড না, এই যে কামিং আউট উইথ ইয়োর অথেন্টিক সেলফ, যেটার মধ্যে লুকোনো নেই, যেটার মধ্যে আপাত দৃষ্টিতে কোনো শেম নেই, গিল্ট নেই, এইটা আবার এক ধরনের একটা স্ট্রাকচার তৈরি করছে, যেটার মাধ্যম দিয়ে কোন এক্সপিরিয়েন্সটা অথেন্টিক আর কোন এক্সপিরিয়েন্সটা অথেন্টিক নয়, সেটাও কিন্তু নির্ধারিত হচ্ছে। অর্থাৎ যে ব্যক্তি কোট আনকোট কাম আউট করেননি, তিনি বোধহয় লোক ঠকাচ্ছেন। এটা কিন্তু অনেক সময় বলা হয় যে ও তো ঠকাচ্ছে, ও তো লুকিয়ে রাখছে নিজেকে, ও তো প্রকাশ করছে না। এই যে প্রকাশ করার যে একটা মানে বাধ্যতামূলক জায়গা, যেটা কিন্তু যে আমি কি কেবল একভাবে প্রকাশ করছি নিজেকে, আমার ট্রান্স কুয়ারনেসটা আমার এই 40 বছর জীবনে, হ্যাঁ আমি যখন মঞ্চে উঠে ঘোষণা করছি সেটা এক ধরনের প্রকাশ নিঃসন্দেহে, কিন্তু আমার কি অন্য কোনো ভাবে সেটা প্রকাশ ঘটছে না? এবং কে বলে দিচ্ছে যে আমার ওই প্রকাশটা এক ধরনের মান্যতার দাবি করে আর এইটার কোনো দাবি? তো আমি এই জায়গাগুলোকে ধরার চেষ্টা করছি, যে কারণ আমার মনে হচ্ছে যে এটা কিন্তু একটা এটা কিন্তু একটা ট্র্যাপ হতে পারে, সেই জায়গাটা। আমার মনে হয় যে এই যে উচ্চারণ করলি, যে কনস্ট্যান্ট একটা ডিলেজিটিমাইজেশনের যে একটা প্রসেস চলে অথেন্টিসিটির নামে, সেখানে আমি একটা প্যারালাল কিন্তু
মানসিকভাবে যারা অসুস্থ তাদের ক্ষেত্রেও দেখতে পাই। অর্থাৎ তারা যা বলছেন, তারা যা উচ্চারণ করছেন, সেটা অ্যাকচুয়ালি মান্যতা কখনো পায় না, কারণ তাদের আইডেন্টিটি সেই জায়গাটা এই মুভমেন্টে রয়েছে, এবং এই মানুষগুলোকে সেইভাবে ডিলেজিটিমাইজ করা হয়, ডিস করা হয়। এটাও খুব ইন্টারেস্টিং একটা জায়গা। আমি অনুত্তমাকে জিজ্ঞেস করব যে অনুত্তমার কি প্রতিক্রিয়া এই অথেন্টিক সেলফ প্রকাশ করা নিয়ে, এবং তার সাথে সাথে ডিলেজিটিমাইজেশনের যে প্রক্রিয়া হয়, যে তুমি অমুক ভাবে তো প্রকাশিত করছো না নিজেকে, তাই তুমি আসল কুয়ের নও। রাইট। আমি একটা প্রশ্ন নিয়ে এটার উত্তরে যাব। অনেকে অলরেডি আমাদের সঙ্গে দেখছেন। আভানা সরকার লিখেছে, ওয়ান্ট টু নো সামথিং ম্যাম, আমি খুব কনফিউজড whether I am bisexual or not। আমি এই প্রশ্নটা নিয়ে তোমার উত্তরে যাব রত্নাবলীদি। কারণ এই যে আমি কি নিয়ে আমাদের প্রশ্ন, এখানের সঙ্গেও তো একটা অথেন্টিক সেলফের প্রশ্নের জায়গা যেটা অনিন্দ তুলে আনছিল এক্ষুনি, সেটা কোথাও জুড়ে আছে, যে কারণে আমার মনে হলো যে এই প্রেক্ষিতে আভানার এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় এই যে কোনটা আমার কাছে অথেন্টিক সেলফ, এর কি কোনো নির্দিষ্ট ওয়ান্স এন্ড ফর অল অথেন্টিক উত্তর হয়? তুমি বল অনিন্দ, আজকে আমরা দুজন যে বয়সে যেখানে পৌঁছেছি, রত্নাবলীদি তুমি আমাদের থেকে আরো কিছুটা বয়সের দিক থেকে ক্রোনোলজিক্যালি এগিয়ে আছো, আমরা তিনজনেই কি একেবারে একটা নির্দিষ্ট উত্তরে যাক বাবা পৌঁছে গেছি আছি রত্নাবলীদি? আছে কি অনিন্দ? নেই, সম্ভব না। সম্ভব নয়। আমার আভানার প্রশ্নের প্রেক্ষিতে এটা বলার যে এই যে আমি তাহলে কোনটা, এটা কিন্তু শুধুমাত্র আমার সেক্সুয়ালিটির চয়েস নয়, একেবারেই নয়। ইট ইজ হোলিস্টিক। আমি কি, আমি কোনটা, সেটার মধ্যে শুধু তো আমার জেন্ডার সেক্সুয়ালিটি নেই, সেটার মধ্যে আমার কোনটা আমার কাজের প্যাশন, কোনটাতে আমি আমার নিজের মিনিংফুলনেস খুঁজে পাই, কোনটাতে আমি আমার পলিটিক্যাল আইডিওলজি খুঁজে পাই, সবটা নিয়েই তো আমাদের নানান সময় নানান উত্তরণ চলছে। এবং যেটা অনিন্দ খুব সুন্দর বলছিলেন যে ইটস লাইক নুডল, মিশে মিশে আছে। তো আমাদের সত্তারও নানান দিক তো মিশে মিশে থাকে। আমি তাকে পাস্তা রান্না করার মতন ছাড়িয়ে ছাড়িয়ে একটা করে তুলে নিলে তো হবে না, ওরা তো ওরকম ভাবে থাকে না। সেখানে দাঁড়িয়ে এই যে অথেন্টিসিটি, রত্নাবলীতে এই অথেন্টিসিটির নামেও এক ধরনের পুলিশিং চলে বলে আমার মনে হয়। আমি একটু সেই দিকটা অ্যাড্রেস করতে চাইবো, কারণ অনিন্দ পুলিশিং শব্দটা অলরেডি উল্লেখ করেছেন। আমার মনে হয় অথেন্টিসিটি আমার কাছে অন্তত এইটা হবে না, আমি এটা আপনার উত্তরেও বলবো, আমার এই মুহূর্তে নিজেকে কিভাবে উদযাপন করতে, উপস্থাপিত করতে, নিজের একটা কমফোর্টেবল পজিশনে যেতে আমি নিজে ঠিক করে, আমার নিজের ভালো লাগছে, আমার ঠিক লাগছে বা আমি ভালো বোধ করছি, সেটাই আমি। আমার কারুর কাছে লিখে দেওয়ার দরকার নেই যে দেখো আজ থেকে আমি অমুক, কালকে আমি তুসুক হয়ে গেলে কিন্তু আমায় তোমরা ধরে একদম দিও না, এরম বলে কিছু হয় না। এবং সেক্সুয়ালিটি জেন্ডারের ক্ষেত্রে তো মানে আমি আমার জানায় অন্তত এরম হয় বলে আমি মনে করি না। দ্বিতীয় কথা হচ্ছে, এমনও হতে পারে যে আমি আমার অথেন্টিক সেলফটাকে বাইরের প্রদর্শনেই এত ব্যস্ত হয়ে গেলাম যে আমার অন্তর্নিরীক্ষণ, আমার রিফ্লেকশনের পথটা আমি বন্ধ করে দিলাম। অনেক সময় ওভার এক্সিবিশনের সেখানে একটা সমস্যা থেকে যায় রত্নাবলীতে। এবং এমনও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে একজন যিনি এক্সিবিট করতে পারছেন, তার হয়তো জীবন, তার যে ট্র্যাজেক্টরি, তার ইতিহাস দিয়ে তিনি এটা এক্সিবিট করতে পারেন, তিনি করতে পারছেন বলে আরেকজন মানুষ যিনি হয়তো সেটা খুব উচ্চকিত ভাবে বলছেন না, আমি তাকে তো কাঠগড়ায় দাঁড় করিয়ে তার প্রতি জাজমেন্টাল হতে পারি না। আরো একটা দিক এখানে আমি উল্লেখ করব, আমি কোথায় উল্লেখ করছি। ধরো আজকে যখন আমি থেরাপি করি, আমি সেখানে কুয়ার না বাইসেক্সুয়াল না ওম্যান নাকি আই অ্যাসাইন মাইসেলফ ইন হুইচ জেন্ডার ডাজ নট ম্যাটার। আমি যখন একটা থেরাপিস্টের বলে আছি, আমি শুধুই একজন থেরাপিস্টের বলে আছি। সেখানে আমার এই কোনো ধরনের ভাবনা, আমি সেখানে ফেমিনিস্ট অ্যাক্টিভিস্ট নই, আমি কুয়ারও নই, আমি কিছুই নই। আমি তোমার ওয়েলবিইং এর সঙ্গে যুক্ত একটি মানুষ, যে তোমার ওয়েলবিইং কে এই মুহূর্তে ফেসিলিটেট করতে অ্যাকাউন্টেবল। তাহলে সেইখানে দাঁড়িয়ে যদি কেউ আমার কাছে চেম্বারে ঢুকে, হ্যালো আমি অনুতমা ব্যানার্জি, আমি আজ সন্ধ্যেবেলা একটু বাইসেক্সুয়াল হয়েছি, এইটা বলে তো আমি তার সাথে আলোচনা শুরু করবো না। না করা মানে কি আমি ক্লজেটেড হয়ে গেলাম? আই এম জাস্ট আস্কিং ইউ। সিমিলারলি আজকে আমরা যখন কাউকে দেখছি যে সে তার ঘনিষ্ঠ মহলে কতটা বলবো না, আমার এই মুহূর্তে কার সঙ্গে সম্পর্ক আছে, বলবো কি বলবো না, এটা তো তার পার্সনহুডের প্রশ্ন। আমি আমাদের নিজেদের কমিউনিটির মধ্যেও দেখেছি রত্নাবলীদি, আনফর্চুনেটলি অনিন্দ, আই থিঙ্ক ইউ উড এগ্রি উইথ মি,
আমরা নিজেরাও নিজেদের মধ্যে না ভীষণ বেশি একে অপরকে অনেক সময় খুব গলা চিপে ধরি মানসিক ভাবে, একদম কোন ঠাসা করে দিই, এবং একবারও ভাবার চেষ্টা করি না যে এই মানুষটির না বলতে পারা, কতটা বলতে পারার মধ্যে আরো অনেক কিছু থাকতে পারে। সে, এবং আমরা অনেক সময় তার হয়ে বলে দিচ্ছি ও তো একজন ভীষণ অমুক, ও জানিস তো আমার এক বন্ধু, শি ইজ সাচ আ ব্রেভ পার্সন, শি ইজ আ লেসবিয়ান। আরে তুমি কি একজন হেটারোসেক্সুয়াল মানুষকে এভাবে পরিচয় করো যখন তিনি তোমার বাড়িতে কোনো একটা অনুষ্ঠানে আসছেন? তিনি তার সেক্সুয়ালিটি নিয়ে কতটা বলবেন, বলবেন না, কি কি বলবেন, কার সাথে সম্পর্কে আছেন বলবেন, কজনের সঙ্গে সম্পর্কে আছেন বলবেন, লিভ ইট আপ টু দ্যাট পার্সন। আদৌ যদি সে না বলতে চায়, লিভ ইট আপ টু দ্যাট পার্সন। এইখানে আমার মনে হয় অথেন্টিসিটির নামে আমাদের এক ধরনের সামাজিক চাপও তৈরি হয়ে চলেছে। আবার উল্টো দিকে এটাও রয়েছে, আমি যে অথেন্টিক হতে চাইছি তাকে হতে না হ্যাঁ। দেওয়ার চাপ তৈরি হচ্ছে। এক- আমি দুটোই দুটোই আছে, দুটোই একদম আছে। দুটোই মানে আমি হ্যাঁ, এখানে জাস্ট না, এখানে আমি বলি, এখানে আমি আমি একটা পার্টিকুলার জেনারেশন থেকে আসছি, যে জেনারেশন মানে আহ, আহ, মানে প্রি প্রাইড এবং পোস্ট প্রাইড, মানে এই দুটো এই এই ট্রানজিশনটা আমি দেখেছি। মানে আমি হুম, মানে ইনফ্যাক্ট আমরা বোধহয় প্রত্যেকেই, আমরা তিনজনেই এই ফেজটার মধ্যে দিয়ে গেছি, যেখানে আমরা দেখেছি যখন প্রাইড ছিল না, তারপরে প্রাইড হলো, এবং প্রাইড পরবর্তী একটা সময় যেটার মধ্যে আমরা বর্তমানে অবস্থিত। আম, আমার অনেক অল্প বয়সী বন্ধুরা তারা কিন্তু বলেছেন যে এই যে প্রাইডটা হচ্ছে কলকাতার বুকে, এইটা কিন্তু তাদেরকে অনেকটা মানসিক জোরও দিয়েছেন তাদের অবস্থান সম্পর্কে কথা বলতে। আমি বলছি না যে নেসেসারি সেটা কামিং আউট হয়েছে, আবারও কোনো ফর্মুলা নয়, কিন্তু তিনি তার নিজস্ব পরিসরে তার জায়গায় তিনি সেই কথাগুলো বলতে, যে যে আম, যে একটা কি বলবো, একটা মানে there has been some kind of a marking that that marking was also important. সো আমি কিন্তু এটাকে ডিলেজিটিমাইজ করছি না, কিন্তু আবার এটাতে সতর্ক করছি যে এইটাই যদি একমাত্র ফর্মুলা হয়ে যায়, তাহলে এর বাইরে যে অস্তিত্বগুলো এবং অবস্থানগুলো রয়েছে সেগুলো যেন ডিলেজিটিমাইজ না হয়ে যায়। মানে খুব সহজ একদম, করে বলছি, একদম। যদি বলতে পারি, সেটা হচ্ছে যে প্রাইডের ইতিহাসের একটা লিনিয়ারিটি আমরা দেখি। হুম, এটা আমি মণিপুরে করেছিলাম। আমি মনে হয় এই কথাটা আমি এখানে বলি, যে যে আম, মণিপুরে আমি অনেক ট্রান্স ম্যাসকুলিন পার্সনসদের সঙ্গে তাদের প্রত্যেকেরই বয়স এই 40-এর উপরে, কেউ কেউ 50-এর কাছাকাছি, 50-এর ওপারেও আছেন। তো এই মানুষজনদের সঙ্গে যখন কথা বলছি, তখন কথা বলে জানতে পেরেছি যে ওরা যখন একে অপরকে চিনতে শুরু করলেন, এই ওদের বন্ধুত্বটা প্রায় 30-35 বছর, কিছু কিছু ক্ষেত্রে 25 বছরের ওপরে। তুলনায় যখন একটা অল্প বয়সী গ্রুপের সঙ্গে কথা বলছি, তখন তারা বলছেন তারা একে অপরকে চিনতে পারছেন এই 2000 সালের গোড়ায়, হুম, যখন এইচআইভি নিয়ে এক ধরনের ট্রান্স কুয়ার মানুষজনদের সঙ্গে একটা কাজ হচ্ছে। আমরা যদি এই পুরো যাত্রাপথের একটা হিস্ট্রি তৈরি করার চেষ্টা করছিলাম, তো আমরা যখন মার্ক করতে চাইছিলাম হিস্টোরিক্যাল মাইল পোস্ট গুলো, সেখানে ট্রান্স কুয়ার মানে ট্রান্স ফেমিনাইন মানুষদের স্পেকট্রাম, তারা বলছিলেন যে ওই তো 2000 এই সাল। কিন্তু আমি বলছিলাম যে এই যে অন্য মানুষরা যারা আছেন, যারা ট্রান্স ম্যাসকুলিন মানুষ, যারা দেওয়ার অ্যাসাইন জেন্ডার ফিমেল অ্যাট বার্থ, কিন্তু তারা নিজেদেরকে ফিমেল দেখছেন না, তারা নিজেদেরকে তাদের ট্রান্স ম্যাসকুলিন স্পেকট্রামটার মধ্যে রয়েছে, তারা কিন্তু জঙ্গলে যেতেন পিকনিক করতে, একে অন্যদের সঙ্গে একটা বন্ধুত্বের গ্রুপ ছিল, বাজারে তারা একসঙ্গে বাজার, ইম্ফলে আমরা জানি যে এখানে উইমেন্স মার্কেট বলে যেগুলো থাকে, সেখানে তারা একসঙ্গে। তো এই যে আমি এই যে ভারত মানে কলকাতায় বলা হয় যে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাইডের সূত্রপাতটা কলকাতা শহরে ঘটে 1999 সালে। সেটা ডেফিনেটলি একটা হিস্টোরিক্যাল মোমেন্ট, কিন্তু is that the only moment? No, Are it is there not. no are there no other precursors to that moment? Have we ever bothered to look into other moments where Not trans queer histories are placed? তো আমি এই যে একটা ডেফিনিটিভ মানে অবস্থান, এই ডেফিনিটিভ অবস্থানটা আমার কোথাও খুব অস্বস্তি দেয় আমাকে। তবে আমি তোকে এখানে একটা কথা জাস্ট একটু অ্যাড করবো হুম, রত্নাবলী। হুম, আমার মনে হয় দেখ অনিন্দ, কখনো না একটা ডেফিনিটিভ সেরেমোনিয়াল অবস্থান যখন কেউ সামনে এনে দেয়,
তখন সমান্তরাল ভাবে আরো ছোট ছোট বিভিন্ন প্রেক্ষিতে, বিভিন্ন ডেমোগ্রাফিতে আরো আরো এমন অনেক নামাঙ্কিত নয় কিন্তু যে অবস্থানগুলো মানুষ তার তার মতন করে হয়তো উদযাপন করছিলেন, সেই উদযাপনের হয়তো একটা নির্দিষ্ট ভাষার একটা সংকলন তৈরি হতে পারে। নিঃসন্দেহে যে সেইটাই একমাত্র ভাষা না, তারও অনেক প্রতিভাষা তৈরি হতে পারে। একইভাবে মানে ঠিক যেরকম আমার মনে হয় যে ধর কলকাতা শহরের বুকে আমরা যে প্রাইড ওয়াক দেখি, হয়তো আমি আমি কিন্তু দেখেছি চন্দননগরে যে প্রাইড ওয়াক হচ্ছে, সেখানে কিন্তু তার ধরনটা একটু আলাদা। আলাদা। তো পয়েন্ট হচ্ছে যে এটা কিন্তু তার তার মতন করে তার তার কালচারে, তার তার ভাষায়, তার তার একটা ভাবনায় একভাবে সেটার প্রতিফলন ঘটতে পারে কিন্তু। এবং একদম ঠিক কথা। সেইটাকেও আমাদের কোথায় কোথাও যে অন্তর্ভুক্তিকরণের প্রশ্নটা তুমি আনছিলে রত্নাবলী অনিন্দ্যর কথার প্রেক্ষিতে, ওইখানেই বোধহয় আমাদের আরো অনেক বেশি অন্তর্ভুক্তিকরণের দিকে তাকাতে হবে। কেন হচ্ছে না, অপরায়ণ গুলো কোথায় সেটা চিহ্নিত করতে হবে, কারণ অপরায়ণ আমরা কি একটু প্রশ্ন নেব রত্নাবলী? নিশ্চয়ই নেব। তার আগে আরেকটা এই অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে আর একটা কথাও একটু উচ্চারণ করা দরকার, সেটা হলো যে কোথাও আমরা যেটাকে মূল স্রোত বলি, সেই মূল স্রোতের মানুষদের অন্তর্ভুক্তিকরণ কিন্তু আমরা খুব বড় করে দেখছি না। আচ্ছা, আমরা খুব বড় করে দেখছি না, এবং এইটা নিয়ে আমি সমাজকর্মী হিসেবে ভীষণ চিন্তিত থাকি। আমার ব্যক্তিগতভাবে আমি এই মুভমেন্টের মধ্যে ইনক্লুডেড কিনা সেটা নিয়ে আমার কনসার্ন নয়, কিন্তু আমার কনসার্ন হলো যে যাদের মনোভঙ্গি আমাদের বদলানো দরকার, তাদের অন্তর্ভুক্তি হচ্ছে কিনা। এই প্রশ্নটা আমাকে ভীষণ ভাবায় সমাজকর্মী হিসেবে, কারণ মানসিক রোগ তো একটা সিঙ্গল ইস্যুর গল্প নয়। মানসিক অসুস্থতা, মানসিক বিপর্যয় ইজ মাল্টি লেয়ার। সেখানে যখন আমি ট্রান্সকোয়ার পার্সনসদের দেখি, সেখানে যখন আমি আম মানুষদের দেখি এবং তাদের ট্রানজাকশন দেখি, সেই জায়গা থেকে আমার প্রশ্নটা তৈরি হচ্ছে। আমরা প্রশ্ন নেব, তার আগে আরেকটা জিনিস আমার অনিন্দ্যকে জিজ্ঞেস করার, যে যদি ভাষা প্রতিভাষা এসে থাকে, হয়ে থাকে, কলকাতার এক রকমের, রানাঘাটের এক রকমের, বনগাঁর এক রকমের, কলকাতার এক রকমের, তাহলে এই যে প্রাইড ফ্ল্যাগটা, যেটা এমব্লেমেটিক অফ দ্য মুভমেন্ট, সেইটাকে আমরা কিভাবে দেখছি, এবং তোর কি প্রতিক্রিয়া, এবং অনুত্তমার কি প্রতিক্রিয়া, এইটা নিয়ে আমরা প্রশ্নতে যাব। আচ্ছা, আমি কি তোমার এই প্রশ্নের অনিন্দ্য এক সেকেন্ড, আমি কি রত্নাবলীর এই প্রশ্নের সঙ্গেই আরেকটা প্রশ্ন ঢুকিয়ে দেবো, বিকজ দিস ইজ রেলেভেন্ট, মানে এন্ড রিলেটেড। তো আমি জাস্ট লিখেছি, তুই তারপরে দুটো মিলিয়ে তোর মতন করে একটু রেসপন্ড কর। রীতি মহান্ত লিখছেন, বন্ধু মহলে প্রাইড ওয়াক, প্রাইড মান্থ 377 নিয়ে আলোচনার ক্ষেত্রে দেখেছি এলজিবিটি কিউএ এর এলজিবিটি সম্পর্কে ধারণা থাকলে অধিকাংশ কিউআই এর সম্পর্কে কোনো ঠিকঠাক ধারণা নেই, এবং সামগ্রিক বিষয়টি নিয়ে আলোচনা করলেও সে আলোচনা মূলত শারীরিক চাহিদাকে কেন্দ্রে রেখেই এগোয়। সেখানে যেন কোনো দর্শন, বোধ, যাপন, উদযাপন কিছুই নেই। এই একমুখী ভ্রান্ত ভাবনাগুলোকে যদি একটু অ্যাড্রেস করা সম্ভব হয়, এই জন্য আমার মনে হলো রীতির প্রশ্নটা এখানে রেলেভেন্ট। কারণ তুমি যেটা বলছিলে রতন, যে গোটা মানুষদের কাছে, মানে যারা হয়তো আমরা সো কল্ড কমিউনিটির বাইরে, তারাও কতদূর কমিউনিটির বাইরে না ভেতরে আমরা কেউ জানি না, কারণ আমি তো ওই রকম কোনো ফিক্সড পজিশনেই বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে। কিন্তু যারা, যদি সেটাও আমি ধরেও নিই এই মুহূর্তে একটা বিভাজনের খাতিরে, সেই মানুষগুলোর কাছে সত্যি কি উপস্থাপিত হচ্ছে অনিন্দ্য, মানে তাদের কাছে এখন ওই প্রাইড বা এলজিবিটি কিউ এর এই গোটা কনসেপ্টটা কোথায় দাঁড়িয়ে আছে, এবং রত্নাবলী যে প্রশ্নটা করেন, আমরা কি সত্যি তাদেরকে অন্তর্ভুক্ত করছি? মানে গোটাটাই একটা সেক্সে পরিণত হয়ে যায়, সেক্সে এসে থেমে যায়। ওরে বাবারে, বাইসেক্সুয়াল, ঘর তলারও খায় ওপরেরও কুড়োয়। দেখো, আমি সেইখানেই বলছি যে কি দিয়ে বাঁধা হচ্ছে সেটা আমার জন্য একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ এটা শুধু রেইনবো ফ্ল্যাগের প্রশ্ন নয়, এটা হচ্ছে বা শুধু প্রাইডেরও না। আমি এই প্রাইড কলোনিয়ালিজম শব্দটাকে আমি ব্যবহার করি। আমি দেখেছি যে
প্রাইডটা কিরকম একটা মানে এটা যেন সব উপনিবেশ তৈরি করছে। আচ্ছা আচ্ছা দিল্লিতে হলো, বম্বেতে হলো, ব্যাঙ্গালোরে হলো, কলকাতায় হলো, বড় বড় শহরে, এবার বোধহয় ছোট ছোট ঝুমরিতালাইয়াতেও হলো। হ্যাঁ, মানে এটা ঠিক, এটা তো ঠিক আকাশবাণীর নানান ধরনের কেন্দ্র তৈরি করার মতন বিষয়টা না, যে মানে এরকম সব বিভিন্ন জায়গায় এগুলো হচ্ছে। কারণ এটা দিয়ে একটা জিনিস বাঁধা হচ্ছে। আমি এটাকে কেন এটা নিয়ে কথা বলছি, কারণ আমার কিরকম মনে হয় যে অনেক সময় দেখেছি যেটা, সেটা হচ্ছে একটা সার্টেন ইরেজারও হয়। যেটা তুমি বলছিলে অনুত্তমা, যে ধরো আজকে যে ধরনের ভাষা বা যে যে অভিব্যক্তি বা যে যে ভাষার একটা সংস্কৃতি ছিল, সে যেটা আজকে যদি চন্দননগরে থেকে ছিল, হ্যাঁ, আজকে সেটা কিন্তু নেই। কারণ আজকে সেই জায়গাটা বা সেটার পরিসরটা অনেক কমে গেছে। কারণ এই যে একটা পার্টিকুলার গ্লোবালাইজেশনের মানে প্রাইড নিয়ে যে গ্লোবালাইজেশন, সেইটার ক্ষেত্রে, এবং আমি দেখেছি আমি বিশেষ করে ট্রান্সকুয়ার স্পেসের মধ্যে আমি যদি বলি যে আজকে ট্রান্সজেন্ডার শব্দটাকেও যদি আমি দেখি, আজকে আমি ইনফ্যাক্ট যে কাজটা আমরা একসাথে করেছি অঞ্জলি এবং প্রত্যয়, সেই কাজটা করতে, হ্যাঁ নিশ্চয়ই দেখো, এই রিপোর্টটা করতে যাওয়ার সময় আমরা কিন্তু এটা খুব মানে এটা আমাদেরকে খুব ভাবিয়েছে যে আজকে 20 বছর 25 বছর পরে গিয়ে যে কতিধুরানি শব্দগুলি, যে শব্দবন্ধগুলি পশ্চিমবঙ্গে মানে ছিল, যে শব্দগুলি মানে ব্যক্তি মানে রূপান্তরকামী মানুষ তারা এই শব্দগুলো ব্যবহার করতেন, আজকে তারা সেটা আর করেন না। আজকে তারা সেটা করেন না, কারণ সেটার এই যে একটা পার্টিকুলার ইম্পোর্ট হয়েছে অফ দ্য ট্রান্সজেন্ডার শব্দ, সেটাও কিন্তু এবং ট্রান্সজেন্ডার শব্দটা দিয়ে কিন্তু আমরা সবটাকে ব্যাখ্যা করতে, ইট ইজ নট অ্যান আমব্রেলা টার্ম। এটা বলা হচ্ছে আমব্রেলা টার্ম, a lot of people have resistance to the usage of this as an umbrella term. তারা বলছেন আমরা তো এই আমব্রেলার মধ্যে নেই। আরেকটা যেটা হচ্ছে, এটা হচ্ছে না, এগুলো হচ্ছে অনেকগুলো আইডেন্টিটিকে কিরকম একটা সলিডিফাই করে দিচ্ছে। আমি বারবার বলছি যে আমরা যখন এই স্পেসটাতে আসছিলাম বা আমরা কিন্তু এই স্পেসটা যে ফ্লুইডিটি টা অফার করছে, সেই ফ্লুইডিটিটা আমাদের কাছে একটা র্যাডিক্যাল পটেনশিয়াল নিয়ে এসেছিল। আজকে কিন্তু স্পেসটা অনেক বেশি ট্রান্স নর্মেটিভ, সেটা কিন্তু অনেক ফিক্সেটেড। আমি কেন শাড়ি পরি না, হ্যাঁ, আমি অথেন্টিক ট্রান্স কি ট্রান্স না, এইটা এখন আমাকে এটা জবাব দিতে হয়। কিন্তু আমরা যখন এই স্পেসটা ক্রিয়েট করছিলাম বা আমরা যখন এই স্পেসটার সঙ্গে মানে পরিচিত হলাম, আমাদের কাছে কিন্তু এই স্পেসটাতে যে বহু মানুষ বহুভাবে থাকতে পারেন, এই যে বহুত্বের যে ধারণাটা, আমরা মুখে বলছি ডাইভার্সিটি, আমরা মুখে বলছি ইনক্লুশন, কিন্তু আস্তে আস্তে এই স্পেসগুলো কিন্তু ভীষণ কনস্ট্রিক্টেড হচ্ছে বলে আমি দেখছি, এবং এটাতে নর্মেটিভিটির কিন্তু একটা অন্য, হ্যাঁ, আমি জাস্ট একটা পয়েন্ট না, সরি না, আমি তোকে জাস্ট তুই যেটা বলছিস না যে এই যে একটা নর্মাটিভিটির একটা কোথাও যেন চাপানোর একটা গল্প রয়েছে, আমি জাস্ট একটা কমেন্ট অ্যাড করবো যেটা এসেছে নাম প্রকাশে অনিচ্ছুক একজনের থেকে, and then you please continue because this kind of resonates with what you were saying. Is ideology play any role to cast off social taboos around LGBTQ community people, as we have seen how Hindutva ideology have intensified threat and danger towards LGBTQ community people? I think তুই যে একমাত্রিক একটা গল্প বলছিলি, সেইটার একটা প্রতিফলন কিন্তু কোথাও আমার মনে হলো যে এই কমেন্টটাতে রয়েছেন, যিনি করেছেন একজন নাম প্রকাশ অনিচ্ছুক। এটা তো একটা সাংঘাতিক ডিবেটের জায়গা প্রাইডে, মানে শুধু কলকাতা, বরং আমি বলবো কলকাতাতে হয়তো বিষয়টা অনেক কম হয়, কিন্তু অনেক আমি পুনে প্রাইডে দেখেছি। পুনে প্রাইডে কিন্তু একটা মানে কোনটা অশ্লীল পোশাক, কোনটা শ্লীল পোশাক, কোন ধরনের স্লোগান, যেটাকে পলিটিক্যাল স্লোগান, কোট আনকোট অ্যান্টাই স্টেট স্লোগান দেওয়া যাবে কি যাবে না, এই নিয়ে কিন্তু নির্দেশিকা বার হয়। বম্বেতে আমরা দেখেছি কিভাবে বিশেষ করে একটি রাজনৈতিক পরিসরে ঘটা, মানে যেটা নিয়ে সারা দেশে আন্দোলন চলছিল আজ থেকে ডিসেম্বর 2019-এর পর, সেইখানে কিন্তু মুম্বাই প্রাইডের সময় কিন্তু সেই একজন ট্রান্স মানুষ বিশেষ করে তিনি স্লোগান দিয়েছিলেন, এবং তার সেই স্লোগানটাকে কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি হয় এবং সেইটাকে তখন তাকে রাষ্ট্রের হাতে তুলে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু প্রাইডের হাত ধরেই হয়েছে বা প্রাইডের স্পেসের মধ্যেই হয়েছে। এবং সুতরাং আমাদের বুঝতে হবে যে ন্যাশনালিস্ট যে ডিবেট, হ্যাঁ, যেটা জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদ যখন সেটা মানে
মানে রিফ্র্যাক্টেড হতে হতে এই প্রাইড স্পেসে যখন সেটা ঢুকছে, সেটা কি ধরনের একটা মারাত্মক জাতীয়তাবাদী মানে ভাবধারা সেটা সেটা মানে নিয়ে আসছে, এবং যে স্ট্রাকচারটার মধ্যে সবাইকে ফিট করানোর একটা সাংঘাতিক প্রয়াস। এইটা আমি মনে করছি যে আমরা যখন প্রাইড নিয়ে, মানে এটা একটা ওপেন ডিসকাশন, আমি প্রাইডের বিরোধিতা করছি না, আমি এটা ক্লারিফাই করে দিই, বিরোধিতা করছি না, আমরা এটাকে খুব নুয়ান্সে দেখার চেষ্টা করছি যে এক্স্যাক্টলি কোথায় পৌঁছলাম আর এখনো কোথায় পৌঁছতে পারলাম না। তুমি যেটা আজকে লিখেছিলে রত্নাবলীতে। ঠিক। আমি একটা দ্রুত একটুখানি সংযোজন করব। আমি অনিন্দর চিন্তাধারাকে কাটতে চাইছি না। এই যে ট্রান্সনর্মেটিভ এবং এই যে হিন্দুত্ব বাদ, এইখানে না আমার আরেকটা জিনিসও একটু বলার ছিল, যে আমি কোথাও আমি ধর চেন্নাইতে আমি কোঅপশন দেখছি, ঠিক আছে, যাকে আমরা জানি যে একজন রাইটিস্ট পলিটিক্সে বিশ্বাস করেন, তিনি যখন নিজেকে ঘোষণা করছেন বা নিজে যখন বলছেন যে আমি আসলে ট্রান্স পার্সন এবং ট্রান্স আন্দোলনের শরীক, সেখানে কিন্তু নুয়ান্সড ওয়েতে এক ধরনের হিন্দুত্বের রাজনীতি বল, ধারণা বল কোঅপটেড কিন্তু হচ্ছে। তুই কি এটার সঙ্গে এগ্রি করিস? ভীষণভাবে, কারণ এটা তো আমরা দেখছি যে কিভাবে হচ্ছে, মানে খুব পরিষ্কার ভাবে যে মানে রাষ্ট্রের যে মানে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে এক ধরনের কি বলবো, মানে যেখানে একটা কায়েমি শক্তি রয়েছে, যে শক্তিটার সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত, এবং আমরা দেখতে পাচ্ছি যে সেটা কিভাবে অগ্রসর হচ্ছে আমাদের প্রত্যেক দিনকার, আমাদের যে প্রত্যেক দিনের জীবন, আমরা কি নিয়ে কথা বলতে পারবো, কি নিয়ে মত প্রকাশ করতে পারবো, কি নিয়ে করতে পারবো না। এখন এই বিষয়টার মধ্যে তো একটা সাংঘাতিক জাতীয়তাবাদী একটা 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 মূল্যবোধ, একটা সেন্টিমেন্ট খুব স্ট্রংলি কাজ করছে। মানে এইটা ন্যাশনাল, এইটা অ্যান্টি ন্যাশনাল। সেইটা কিন্তু খুব খুব ইন্টারেস্টিংলি সেটা কিন্তু এই ট্রান্সকুয়ার স্পেসের মধ্যে ঢুকে গিয়েছে। সুতরাং যখন আমরা দেখছি একজন ট্রান্স নেত্রী, তিনি যদি বলতে পারেন যে আমাদের পার্শ্ববর্তী যে এনিমি নেশন আছে, সেই এনিমি নেশনের সঙ্গে যুদ্ধ করার জন্য আমরা একটা হিজরা ব্যাটালিয়ন তৈরি করব। ইটস ইন্টারেস্টিং হোয়াট ইজ দ্য কানেকশন। হ্যাঁ, যখন এই বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক হলো, তার পরবর্তী সময় আমরা দেখলাম যে এই একটা আস্ফালন, যে আস্ফালনটার মধ্যে মানে আমার ট্রান্সনেসটাও যেরকম ভাবে রয়েছে, আমার ন্যাশনালিস্টিক মানে সাংঘাতিক স্ট্রং ন্যাশনালিজম যে বোধ, সেটাও কিন্তু খুব কাজ করছে। এবং এই যে বলা যে অমুক জায়গায় মন্দির তো ওইখানেই তৈরি হবে, যে মন্দির হোক বহি বানায়েঙ্গে, এই আস্ফালন গুলো কিভাবে এই ট্রান্সকুয়ার স্পেস গুলোর মধ্যে ঢুকে পড়ছে, সেই সুতরাং এটাকে জাস্ট আমরা তো, যেটা তুমি রত্নাদি বললে, যে আমরা তো কেউই সিঙ্গল ইস্যু লাইভস আমরা লিড করি না। হ্যাঁ, আমাদের এই যে একটা মানে অনেক সময় বলা হয় না প্রাইডে আমরা শুধুই এলজিবিটি ইস্যু নিয়ে যেটা সম্পৃক্ত শুধু সেটা নিয়েই কথা বলবো। এলজিবিটি ইস্যু নিয়ে কোনটা সম্পৃক্ত, এই বিষয়টা কি সম্পৃক্ত নয়? মানে যখন আসামে সিএ এবং এনআরসির জন্য অনেক ট্রান্স ব্যক্তি মানুষরা তারা এই লিস্টের থেকে বাদ পড়লেন, তাহলে সেটা কিভাবে একটা ট্রান্স ইস্যু থেকে সেটা এই এনআরসি সিএ ইস্যু থেকে সেটা আলাদা হয়? তরুণ বলছে, খুব দরকারি কথা বললি অনিন্দ। তরুণ আমাদের সাথে রয়েছেন। আচ্ছা, আমি একটা জায়গায় না একজন প্রশ্ন করেছেন, তিনি প্রশ্নটি করে অনেকগুলো স্মাইলি দিয়েছেন, কিন্তু আমি প্রশ্নটা নেব কারণ আমরা তো অন্তর্ভুক্তিকরণ নিয়ে কথা বলছি। তিনি লিখেছেন সিয়াম খান রৌদ্র, তিনি লিখেছেন আপনি কি হিজলা? এইটা উনি কাকে প্রশ্ন করেছেন উনি বলেননি, উনি জাস্ট লিখেছেন, লিখে অনেকগুলো স্মাইলি দিয়েছেন। আমার মনে হয় প্রথমত হিজলা শব্দটার সঙ্গে আমার পরিচয় নেই। উনি প্রশ্নটা আমাদের তিনজনকেই যদি করে থাকেন তাহলে আমরা তিনজনের মতন করে উত্তর দেব। আমার মনে হয় একটু যদি আমরা একটু ট্রান্স পার্সন হিজড়া, ভালো করেছেন প্রশ্নটা রেখেছিলাম, আমার মনে হয় এই ক্লারিফিকেশন আমাদের দরকার আছে, কারণ আমরা অনেক সময় তো একটা ভীষণ দ্রুত স্টেরিওটাইপিং করে দিই। আপনার হাসি মুখের অর্থটার মধ্যে আমি ঢুকছি না, কিন্তু প্রশ্নটা আমরা
আমি নিজেকে তো আমার আমার আধার কার্ড যদি আমাকে বলে যে আমি হিজড়া, কিন্তু আমি হুম। নিজেকে হিজড়া মানুষ হিসেবে দেখি না, এবং এটার মধ্যে আচ্ছা, যেটা হিজলা মজাটা, বলে কি কোনো শব্দ আছে অনিন্দ? ওখানে উনি লিখেছেন হিজলা। হিজল জানতাম, হিজলা জানতাম না। আমিও জানি না, তাহলে ওটা না হিজড়া হবে, ডয় শূন্য র, সিয়াম। হ্যাঁ, বল। তো বেসিক্যালি দেখো যে কি ইন্টারেস্টিং, আমি যখন নিজেকে আধার কার্ডে নিজের ট্রান্সজেন্ডার আইডেন্টিটিটা এস্টাবলিশ করতে যাচ্ছি, কি ইন্টারেস্টিং, মানে দ্য আর্কিটেকচার অফ আ স্পেস সেটা কিভাবে, আর এটা আমাদের কর্পোরেশনের অফিসে হচ্ছে। আমার আমার সামনে 60 জন, তার 60 জনের পেছনে আমি দাঁড়িয়েছি, আমার পেছনে হয়তো আরো 60-70 জন 100 জন দাঁড়িয়ে আছেন। এবার আমি যাচ্ছি এবং মানে কিভাবে রাষ্ট্রের এই পুরো খেলাটা আমার খুব মজা লাগে, যে মানে এটা তো খুব অ্যাবস্ট্রাক্টে হয় না, এটা তো আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে হয় না। এবার আমি আমি যাচ্ছি সেখানে, তিনি যেখানে কম্পিউটার অপারেট করছেন, তিনি ওখানে বসে আছেন, আমি বলছি যে আমি এটা ট্রান্স করতে চাই, প্রথমে পিন ড্রপ সাইলেন্স, তারপর মুখ চাওয়াচাবি, কোনো দিয়ে সবকিছুই হচ্ছে, আমি চারপাশটা কিরকম বদলে যেতে দেখছি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে উনি সেই সফটওয়্যারটা কিভাবে, মানে উনি ওটা জানেন না, ওটা ওনার সফটওয়্যারে সেটা ওখানে অপশনটা অ্যাক্টিভেটেডই নয়, ওদের আসেনি, সুতরাং ওখানে উনি করছেন না। তো যাই হোক, ওপরে বড়বাবু এসে করে দিলেন ইত্যাদি। এবার মুশকিলটা কি হচ্ছে, আমি ওখানে ভীষণ জেদি, আমি ওখানে বসে আছি যে আমি না, এটা না করে এখান থেকে উঠবো না। কিন্তু অনেক ট্রান্স মানুষ যখন গেছেন সেখানে, তখন তারা গেছেন হয়তো তাদের পাড়ার পাশের বাড়ির দিদির সঙ্গে গিয়েছেন। এবারে কি হচ্ছে, তিনি যদি বলছেন, তিনি এবার ওখানে ওখানে এটাকে নিয়ে এত ঝামেলা হচ্ছে যে ওই সফটওয়্যারটাই আপডেটেড নয়, সফটওয়্যারটা ওখানে নেই, বা যিনি অপারেট করছেন তিনি সেটা জানেন না, বড়বাবু জানেন, বড়বাবু অন্য জায়গায় বসেন, এই যে পুরো জিনিসটা, তখন পেছনের লাইনের লোকেরা বলছে কি মশাই, কি হলো, কি ঝামেলা, কি ব্যাপার, কি হচ্ছে, তাড়াতাড়ি করুন না ইত্যাদি। তখন সেই ট্রান্স ব্যক্তিটার ওপরে যে কি মারাত্মক চাপ ওই জায়গাটা, এবং পাশের বাড়ির বলছে দূর দূর, না না, ওর কথা শুনতে হবে না, আপনি ওটা করুন, তো ও যেটা ওই সবকে ভাবতে হবে না, ও যা আছে ওইটা দিয়ে করে দিন। তো এইভাবেও তো আমাদের এই ইরেজার্স গুলো হতে হতে যায়, তাই না? মানে সুতরাং, কিন্তু আমি যখন অপ্ট করলাম, মজাটা কি হচ্ছে, আমাদের এখানে আমি কিন্তু হিজড়া বলিনি, কিন্তু রাষ্ট্রের চোখে ট্রান্স ইকুয়ালস হিজড়া। কিন্তু সুতরাং এইটাকে আমি কোথায় চ্যালেঞ্জ করব? তাহলে আমাকে আবার ওইটা নিয়ে, মানে এটা তো একটা সাংঘাতিক, একটা এক্সস্টিং একটা প্রসেস, আমি তো করতে চাই না। অনিন্দ, যে ট্রান্স, আমি ট্রান্সটাও তো একটা ইনক্লুসিভ আমব্রেলা নয়, মানে আমার যে ফাইনার একটা আইডেন্টিটির পজিশন আমি নেব, তুমি তো আমাকে তার চয়েসটাই দিচ্ছ না, কারণ এমনও হতে পারে তুমিও কিন্তু সাংঘাতিক ইগনোরেন্সের পজিশনে বসে আছো। এই যে আমি অনেক সময় এরকমও দেখেছি রত্নাবলীতে, আমি এখানে একটু অ্যাড করতে চাইবো, যে ধরা যাক একজন নারী, তিনি হয়তো সেই অর্থে জেন্ডার নন কনফর্মিং, তার মানে তিনি লেসবিয়ান নয়, কিন্তু তিনি হয়তো বাচ্চাকে টিফিন খাইয়ে সকালবেলা স্কুলে পাঠাচ্ছেন, ভীষণ একটা হেটেরোনর্মেটিভ পরিবার তিনি হয়তো চালিয়ে চলেছেন, কিন্তু আমরা তাকে দেখে ধরে নিই যে ও বোধহয় একটু কোনই ঠেলাঠেলি। এই যে জায়গাটা, এটাও একটা স্টেরিওটাইপিং। বা আমরা অনেক সময় ধরে নিই যে একজন পুরুষকে দেখে যদি মনে হয় যে সে সেই অর্থে পৌরুষের আস্ফালন করছে না, নির্ঘাত গে, ইউ নেভার নো। এবং যাকে দেখে মনে হচ্ছে বাবা মানে কি মাচো, সে কার সাথে যে একপৃষ্ট হয়, ইউ নেভার নো। তো এইখানে আমাদের এত লেয়ার্স অফ স্টেরিওটাইপস থাকে। এবং আমি কেন এই প্রশ্নটা নিলাম অনিন্দ, কারণ আমরা অনেক সময় তুমি কি অমুক যে প্রশ্নটা করি, সে প্রশ্নের মধ্যে আদতে তাকে জানতে চাওয়া কম থাকে, তাকে একটু খোঁচানোটা বেশি থাকে। অভানার মতন মানুষ যারা আমরা আছি, অভানা, আমাদেরও তখন এই খোঁচাটা ভেতর থেকে আসে, আমি কি অমুক, আমি কি অমুক, আমি তো নিজেকে নিয়ে কনফিউজ, তাহলে আমি কি উত্তর দেব? আমার মনে হয় আমার কোনো উত্তর দেওয়ার দায় আমার সবসময় নেই, এই পজিশনটাও নিতে পারি। এবং এটার সঙ্গে আর একটা জিনিসও আমার মনে হয় বলা দরকার, যে আমরা কোনো খোপে বিলং করতে চাই না। আমি যিনি প্রশ্নটি করেছেন তাকে আমি বলতে চাই, ভাই আমি হিজলা না হিজেল না হিজল, সে কৈফিয়তটা আমি আপনাকে দেব না, তাই না? কারণ আমি তো আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছি না আপনি কে। ঠিক ঠিক। এবং আপনার কাছে আপনি ওই নামটা, এবং ওইখানেই আমার বলার, যেটা এই প্রশ্নটা এই কারণে আমরা আরো নিতে চাইলাম আজকে,
যে একটা জনপরিসরের মধ্যে কিন্তু রত্নাবলীদি এখনো এই ধরনের প্রচুর আচরণ থেকে যায়। এবং অনিন্দম সো গ্ল্যাড তুই যে এই যে কোথাও একটা প্রশাসনিক রাষ্ট্রীয় যে যে মানে দিকগুলো কর্ষিকাগুলো রয়েছে তার যে কিছু সমস্যার দিক তুলে আনলি, কারণ নিথি এই প্রশ্নটা অলরেডি রেখেছেন, আরো অনেকেই এই প্রশ্নটা রাখছেন যে রাষ্ট্রের কি ভূমিকা থাকছে। কারণ সত্যি তো আমরা জানি যে একটা ফর্ম ফিল আপ করতে গেলে কোন টয়লেটটা যাবোর ক্ষেত্রেও কতখানি যন্ত্রণা দিয়ে আমাদের প্রতিটা মুহূর্তে যেতে হয়, মানে ইচ এন্ড এভরি মোমেন্ট আমাদের ভাবতে হচ্ছে যে আমাকে কোনটার উত্তরটা দিতে হবে, মানে আই ডু নট ওয়ান্ট টু রেসপন্ড বলার চয়েসটাও আমার অনেক সময় থাকছে না। আরেকটা জিনিস আমাকে খুব ট্রাবল করে। হ্যাঁ না অনুত্তমা, তুমি খুব ইন্টারেস্টিং জিনিস বলছো, আমি সেক্ষেত্রে সেটাতে বলি সেটা হচ্ছে যে এই যে আমার পরিচিতি, এটা যে কেবল আমি হিজড়া কিনা সেই কৌতূহলটা কিন্তু নয়, কৌতূহলটার কিন্তু অনেকগুলো এক্সপ্যানশন আছে। কৌতূহলটা হচ্ছে যে আমি শেডিউল কাস্ট কিনা, হ্যাঁ, আমি মুসলমান কিনা, আমার 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 এই যে নানাবিধ অবস্থান, আদার অবস্থানগুলো আছে যেটা আদাররাইজড। হ্যাঁ, আমি এটা খুব ইন্টারেস্টিংলি দেখেছি যে ধরো যে ডেটিং সাইটে, যে আজকাল তো এত ডেটিং সাইট হয়, সেখানে অনেক সময় আমি দেখেছি, এবং এটার আরো অন্য ক্ষেত্রে এটার একটা রিফ্লেকশন আমরা দেখি, যে অনেক ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন, তারা যে নামটা নিজের সেখানে সামনে রাখছেন সেটা এমন একটা নাম রাখছেন বা নিউট্রাল নাম রাখছেন যেটা দিয়ে কিন্তু তার সংখ্যালঘু যে আইডেন্টিটি সেটা যাতে প্রকাশ না পায়। আমি কোথাও মনে করি আমরা কি এমন একটা অবস্থা তৈরি করেছি বা এমন একটা অবস্থানের মধ্যে রয়েছি যেখানে এতগুলো বিপন্নতা পাশাপাশি কিন্তু রয়েছে, এবং সেই বিপন্নতাগুলোর মধ্যে মানে আমার মানে কারণ আমি জানি না যে আমার কোনটাকে নিয়ে, কোন আইডেন্টিটিটাকে নিয়ে কিভাবে সেটাকে আমার বিরুদ্ধে খেলানো হয়। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই ইন্টারসেকশন জায়গাটাই সো সো ইম্পর্টেন্ট, মানে যেটা তুই বারবার তুলে আনছিস। হ্যাঁ রত্নাবলী কিছু একটা বলছিলে গো। না আমি বলছিলাম যে এই রাষ্ট্রের কথাতে আরেকটা জিনিস আমার মনে হলো যে কেনই বা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে, মানে আমার এইটা নিয়ে ভীষণ প্রবলেম, কারণ এই বক্সে কোথাও আমি রত্নাবলী রায় কিন্তু ফিচার করতে পারছি না, কারণ এর তিনটের বাইরে আমি, মানে এই লড়াইগুলো কারা করবেন, কিভাবে আসছে এই লড়াইগুলো রাষ্ট্রের সাথে। আরো আছে, আমি তোমায় বলছি, এই যে ধরো আমরা বলি যে অল্টারনেটিভ সেক্সুয়ালিটি, বিকল্প যৌনতা, এই শব্দটাও খুব প্রবলেম্যাটিক। কারণ আমি যখন বলছি অল্টারনেটিভ বিকল্প, তাহলে আমি একটাকে খুব প্রকল্প হিসেবে নিশ্চয়ই ধরে নিয়েছি বা আইডিয়াল বলে ধরে নিয়েছি, সেটাকে রেফারেন্স পয়েন্টে রাখছি। সেটা কি? একটা ভীষণ হেটেরোনর্মেটিভ স্ট্রাকচার, যেটা রাষ্ট্র বা মানে আমি বলছি যে কোনো ধরনের পিতৃতান্ত্রিক যে অবস্থা বা ব্যবস্থাটা রয়েছে, তারা তো সেটা চাইবে রতন, কারণ তার মধ্যে দিয়ে এই নির্দিষ্ট ভাষার নির্দিষ্ট ধর্মের আরো জনসংখ্যা সন্তান উৎপাদন হবে। এখানে একটা বৃহত্তর অন্য ভাবনার জায়গাও থেকে যাচ্ছে, যে জন্য এটা তুই নিশ্চয়ই আমার সাথে একমত হবি অনিন্দ, আমরা বহু পার্টিকুলারলি গে ফ্যামিলিজ মানে গে কাপলদের ক্ষেত্রে দেখেছি, তাদেরকে কোথাও এটা কখনো নেগোশিয়েট করতে হচ্ছে যে না আমাদের মধ্যে একজনকে বিয়ে করতেই হবে, কারণ আমার বাড়িতে সন্তানের জন্মটা ইজ এসেনশিয়াল। এই স্ট্রাগলটা দিয়ে একটা লেসবিয়ান কাপলকে যেতে নাও হতে পারে, কারণ আমরা মেয়েরা তো গোত্রান্তরিত হয়ে যাই অনিন্দ। একজন পুরুষকে তো পরিবারের বাতি ধরতে হবে, তো সে বেচারা একটা ছেলের সঙ্গে থাকুক। আমি এরকমও পরিবার দেখেছি রত্নাবলীতে ক্লিনিক্যাল কাজ করতে গিয়ে বাবা মা এসে বলছেন, যখন আমি বলছি যে আপনারা কেন ওকে জোর করছেন, ও বিয়ে করবে না, কেন করবে না বলছেন, সমস্ত শোনার পরে বলছে যেভাবে ওকে জাস্ট বিয়েটাতে রাজি করিয়ে দিন, ও কার সাথে প্রেম করছে টরছে ওইসব ছোটবেলা থেকে অনেক দেখেছি, ওর ছেলে বন্ধু টন্ধু ওইসব আর আমি শুনতে চাই না। এবার যখন আমি বলছি বিয়েটাতে কেন রাজি করিয়ে দিতে চাইছেন আপনি ওকে, সেই মেয়েটিরও তো ওর সঙ্গে থাকতে ভালো না লাগতে পারে রে বাবা। না না, আমাদের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা হবে, আমরা দাদু দিদা হব, নাতি নাতনির মুখ দেখে যাবো। অ্যাকচুয়ালি তো দাদু দিদা হতে চাইছে না, সেটা তুমি একটা বাচ্চা অ্যাডপ্ট করে এনে রাখো না, এত এত বাচ্চা তো ঘরহীন হয়ে রয়েছে। তা তুমি চাও না, তুমি চাও তোমার পরিবারের এই ধারক ও বাহক হয়ে কেউ এগিয়ে যাক, তার জন্য তুমি তোমার সন্তানের পৌরুষকে ব্যবহার করতে চাও। সে যখন তার পৌরুষকে নিয়ে মাথা ব্যথা রাখছে না, তোমার মনে হচ্ছে যে কেন রাখবে না, ওইটুকু অন্তত করে দিক, অ্যাজ ইফ ইটস মানে পিটি করার মতো আমার মাঝে মাঝে মনে হয়।
একটু কোনো ক্রমে বাবা একটু রিপ্রোডাক্টিভ সিস্টেমটাতে ঢুকে পড়, করে তারপরে তুই যার সাথে খুশি প্রেম কর। এইটা আমার কাছে খুব প্রবলেম্যাটিক একটা প্রপোজিশন, এবং আমি কাজ করতে গিয়ে একাধিক এই জিনিসটা দেখি। আমার মনে হয় তো তোরাও নিশ্চয়ই দেখি, তুমিও দেখে থাকবে রত্নাবলী, তোমার কর্ম পরিসরে, তোমার পরিচিত স্তরে। প্রিসাইসলি, দেখো দুটো তিনটে জিনিস এখানে, মানে এটা যেরকম আছে, আমি আবারও সেই প্রিভিলেজিং এর গল্পটাতে যাই, কারণ ওটা আমার এখন বোধহয় একটা পেট প্রজেক্ট। হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে এইটা যে আমি কুয়ার সম্পর্কের মধ্যেও, ট্রান্স কুয়ার সম্পর্কের মধ্যে এই যে একটা ইউনিভার্সালাইজেশন হয় অফ লাভ, প্রেম, হ্যাঁ, মানে এইটা অ্যাজ ইফ একটা এমন একটা জিনিস, এমন একটা যে মানে এটা সবাই, মানে এটা হচ্ছে সেই মানে শ্যাম্পুর মতন সবাই আমরা মাথায় মাখি। হ্যাঁ, তো সেটা এইটার মধ্যেও কিন্তু এক ধরনের একটা বাধ্যকতার একটা স্ট্রাকচার থাকে, আসে। মানে এই কথাটা যেরকম বিশেষ করে, মানে একটা তো যেটা রত্নানী তখন বলে, আমি তখন ধরতে গিয়ে আমি ওটা ভুলে যাচ্ছিলাম, যে একটা তো কাগজে যেভাবে আসে গে সেক্স ইজ লিগাল, গে সেক্স ইজ লিগাল। আরে মুশকিল মশাই, আমার গে সেক্সটা আবার কি, কোন সেক্স? কোন সেক্সটা গে সেক্স, কোনটা স্ট্রেট সেক্স, কোনটা ট্রান্স সেক্স? হ্যাঁ, এইটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে এই আরেকটা, মানে এই বিশেষ করে প্রাইড মান্থের সময় আমি এরকম রেইনবো কাপকেক, ফিতে, রেইনবো পতাকা সবকিছুর মধ্যে এইটার পাশাপাশি যেটা দেখি সেটা হচ্ছে যে লাভ ইজ লাভ। মানে এইটার মতন একটা ইউনিভার্সালাইজিং প্রবলেম্যাটিক কথা, মানে আমার মানে বিষমকামী প্রেম আর সমকামী প্রেমের মধ্যে কোনো অন্তর নেই, সেই জিনিসটাকে বোঝাতে গিয়ে এটা মানে সেটা অ্যাডের জিঙ্গেলের মতন করতে গিয়ে বিষয়টা থেকে সব ধরনের নুয়ান্স আমি সরিয়ে দিলাম। লাভ ইজ লাভ, হ্যাঁ, তাহলে বেকন ইজ বেকন, বিগল ইজ আ বিগল, হ্যাঁ, মানে সবকিছু এটা 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 এই কথাটার কি অর্থ? I have actually seen a brown bread is not a brown bread in the Pride month. Brown bread ও রেইনবো হয়ে আসছে, এবং সে ভয়াবহ দেখতে, মানে দেখে আমার তো অন্তত কোনো প্রেম জন্মায়নি, কিন্তু আমি বলছি যে ওভারডুইংটা হ্যাজ গন টু দ্যাট এক্সটেন্ট, যে মানে মানে এই যে রোমান্টিক ইরোটিক লাভের যে একটা, মানে এটাও কিন্তু একটা, ওই যে সার্কেলটার কথা তুমি বলছো, একটা চার্ম সার্কেলের মধ্যে আমরা সবাই বিলং করার একটা, এবং এটার মধ্যে ঢোকার একটা সাংঘাতিক লড়াই। হ্যাঁ, মানে কে আমরা ভ্যাকসিন পেলাম, কে ভ্যাকসিন পেলাম না। ট্রু, মানে এটা অনেকটা সেই রকম একটা হায়ারার্কি। একটা খুব ভালো প্রশ্ন দেখতে পাচ্ছি ঐশ্বরিয়া চক্রবর্তী লিখেছেন, অনিন্দ তোর এই লাভের যে ওভার হাইপড একটা পজিশনিং এর প্রশ্ন তুই আনলে, এবং রত্নাবলী এটাতে আমি তোমার উত্তরও নেবো, মানে আই উড অলসো লাইক টু নো ফ্রম ইউ হাউ ইউ সি ইট, বিকজ আমি জানি যে এটা নিয়ে তোমার আর আমার এমনি অনেক সময় কথা হয়েছে। আচ্ছা, এই প্রশ্নটা আমার প্রাণের প্রিয়। বাইসেক্সুয়ালিটি, প্যানসেক্সুয়ালিটি বা পলিসেক্সুয়ালিটির ক্ষেত্রে এলজিবিটি কিউ কমিউনিটিতেই অনেকের একটা বহিরাগত মার্ক করার প্রবণতা রয়েছে। মোনোসেক্সুয়াল ব্র্যাকেটে উনি লিখেছেন গে স্ল্যাশ লেসবিয়ানদের কেউ কেউ এটা সাধারণত করে থাকেন। আমি দুজনের কাছে যাচ্ছি। এটাই তো বলছিলাম যে এই মানে উইদিন দ্য ট্রান্স কুয়ার স্পেস, সেখানেও কিন্তু মানে মোনোগ্যামিস্ট সম্পর্কের যে একটা, মানে সেটা কেন্দ্রে অবস্থান, হ্যাঁ, সেইটা একদম মানে সেইটা কৃষ্ণ, এবং আমরা সকলেই মানে সেটা আশেপাশে সব গোপিনী হোয়াট এভার। সো তো এই জিনিসটা খুব, আমার ভীষণ মনে হয় যে আমরা এই সেন্টারিংটাকে কিন্তু ভীষণ, এই সেন্টারিংটা বেশ, আই ফাইন্ড ইট এক্সট্রিমলি প্রবলেম্যাটিক অলসো। মানে এই যে এটার মধ্যে যেটা একটা সাংঘাতিক মরাল জাজমেন্ট চলে আসে, যেটা উনিও বললেন, মনে হলো আমার ওনার প্রশ্ন শুনে, যে এই মরালিটিটা আমি কি দিয়ে নির্ধারিত করছি। আবারও এটারও কিন্তু এই ট্রান্স কুয়ার স্পেসটাও কিন্তু যে বদলগুলো আমরা দেখতে পাচ্ছি ইন দ্য লাস্ট 20-30 ইয়ার্স, সেখানেও কিন্তু, হ্যাঁ, মানে আমি কিন্তু বলছি না যে যদি কোনো বিষমকামী সম্পর্কের বাইরে দাঁড়িয়ে কোনো মানুষ, তারা যদি বিবাহ করতে চান, তারা যদি এক ধরনের সম্পর্কে আবদ্ধ হতে চান, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, আপত্তি করছি না। আমি এটা ডেফিনেটলি মনে করি যে ম্যারেজ শুড নট বি আ হেটারোসেক্সুয়াল প্রিভিলেজ, হ্যাঁ, কিন্তু এই সম্পর্কের মধ্যে ম্যারেজটাই কি একমাত্র একটা ফর্ম, যে ফর্মের মধ্যে দিয়ে আমি আমার ভালোবাসা, আমি আমার সম্পর্ক, বা আমার নন ভালোবাসা, আমি ভালোবাসাটাকেও সবসময় প্রিভিলেজ করছি না, আমার তো নানান ধরনের অবস্থান থাকতে পারে।
সেইটা কি আমি কোথায়, মানে সেইটার জায়গা কোথায়, নাকি আদপে সেইখানে একটা পরবর্তী ক্ষেত্রে আমাদের এরকম কোনো একটা অভয়ারণ্যতে পাঠিয়ে দিতে হবে? না রত্নাকর দিদি আমি না বলতে চায়? আমি আসলে অনিন্দর আমি বুঝতে পারছি অনিন্দ কোন অবস্থান থেকে আসছেন। হুম। এই যে ম্যারেজের কথাটা তুই যে বললি, একজন কোন অবস্থান থেকে তুই আসছিস আমি বুঝতে পারছি, একজন কিন্তু প্রশ্ন আমি একটু সেম জেন্ডার ম্যারেজ, চাইল্ড অ্যাডপশন নিয়েও যদি একটু ডিসকাস করেন, গৌতম সরকার লিখেছেন, তো তুমি সেটাতে ঠিক একটু আছে। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ। তো আমার মনে হয় যে যদি কোনো মানুষের হুম। বিবাহের মতন কোনো একটা জিনিসের স্বীকৃতির প্রয়োজন হয়, তাহলে সেটাই অসুবিধে কোথায়? একদম নেই। আমরা কারণ আমরা যারা ভালোবাসি বা যারা সম্পর্কে আছি, যারা অন্য ধরনের সম্পর্কে আছে, তাদের কোথাও কোথাও তো একটা স্বীকৃতির নিজের কাছেও প্রয়োজন হয়। তো আমার মনে হয় যে এইটাকে একেবারে যদি আমরা বাদ না দিই এবং এটাকেও যদি আমরা কোথাও ধারণ করি, এইটা আমার একটা বলার। যে আগের প্রশ্নটা ছিল সেটার চমৎকার উত্তর অনিন্দ দিয়েছেন, তবে আমার মনে হয় যে এই ধরনের গেট কিপিং তো সর্ব জায়গায় থাকে। এটা এই গেট কিপিং কেন শুধুমাত্র এই যৌনতার ক্ষেত্রে আমরা দেখছি? প্রশ্নটা হলো গেট কিপিং এবং প্রশ্নটা হলো পাওয়ারের, যে আমি তোমাকে পারমিশন দিচ্ছি না, আমি তোমাকে অ্যালাউ করছি না। ওকে। এবং সেই মনস্তত্ত্বের জায়গাটা আমার মনে হয় অনুত্তমাকে ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি বাইসেক্সুয়ালিটির জায়গাটা কি ধরবো রতন, আমি ব্যক্তিগতভাবে আমার নিজের অনেক অভিজ্ঞতাতেও অনেক সময় দেখেছি, তুমিও যেটা একটু আগে বললে গাছেরও খায় তলারও কুড়োয়, বাইসেক্সুয়ালসদের নিয়ে এই ধরনের কথা অনেক সময় বলা হয়ে থাকে। এই কথাটার আচ্ছা, আমি শুধু একটা অ্যালার্ট দিতে চাই যে আমাদের 56 মিনিটের আলোচনা হয়ে গেছে। হাই হাই, আর প্রচুর প্রশ্ন যে এখনো নেওয়াই হলো না, তাহলে কি আমি এটা দ্রুত জাস্ট একটু বলে ছেড়ে দিই, নাকি না এটা নিয়ে আর আলোচনা এগোবো না? না না না, বাইসেক্সুয়ালিটি নিয়ে তুই বল, কিন্তু আমরা আজকে মানে সময় শেষ করার চেষ্টা করব। হ্যাঁ নিশ্চয়ই, আমি বলার আমার মনে হয় প্রশ্ন অনেক রেপিটেটিভ আছে, তো সুতরাং খুব অসুবিধা হবে না বোধহয় সেটায়। বাইসেক্সুয়ালিটির ক্ষেত্রে আমার মনে হয় মানুষের ইউজুয়ালি, আমি আমাদের কমিউনিটির মধ্যেও দেখেছি, এক ধরনের অনেকের, সবার আমি বলছি না, এক ধরনের নাকুচু, এক ধরনের একটু যেন তির্যক দৃষ্টি, আরো সোজা কথায় বলতে গেলে কিছু যেন অপছন্দ আছে। তার কারণ আমরা ধরেই নিই তুমি যে কোনো একটা লিঙ্গের মানুষের সঙ্গে প্রেমের অবস্থান যদি নিও, প্রেম, আবারও কিন্তু এখানে অনিন্দর সাথে আমি একমত যে তুমি প্রেম এবং তার সঙ্গেই তুমি থাকবে, ধরা যাক অনিন্দর একজন বান্ধব হলো, অনিন্দ সেই বান্ধবের সঙ্গে থাকবে, ব্যাস, আর কিন্তু অনিন্দকে কারোর সঙ্গে দেখা যাবে। এবার যদি আমি দেখি অনিন্দর বান্ধবটি পাল্টে গেছে, তাহলে কিন্তু আমি অনিন্দকে এক ঘরে করে দেবো। আমি বলছি এই গেট কিপিং এর মধ্যে দিয়েও কিন্তু আমরা ব্যক্তি জীবনে যাই, এবং এখানে একটা খুব মজার গেট কিপিং হয় বাইসেক্সুয়ালসদের ক্ষেত্রে, কারণ ধরেই নেওয়া হয় তুমি যেহেতু যে কোনো ধরনের জেন্ডার, এবং প্যানসেক্সুয়ালিটি ক্ষেত্রে সেটার স্প্যানটা আরো অনেক বড়, সেটা ক্যান প্যান আউট টু এনি জেন্ডার ফর দ্যাট ম্যাটার। একজন লিখেছেন প্যানসেক্সুয়ালিটি কি, এখানে আমরা জেন্ডারের বাইনারি ধরে মানে সম্পর্ক ইত্যাদির মধ্যে যাচ্ছি। ঠিক বললাম তো অনিন্দ? মানে তো সেটার বাইরে নারী পুরুষ ইত্যাদির বাইনারি ধরছি না, আমার জীবনের সম্পর্ক তার নিজস্ব চলনে আসছে। এবার যে অবস্থানে আমি নিই না কেন, প্যানসেক্সুয়াল বিশেষ করে বাইসেক্সুয়ালদের ক্ষেত্রে আরো ধরেই নেওয়া হয় এদের চরিত্রের ঠিক নেই, আজকে সে ছেলের প্রেমে পড়ে গেল, কালকে মেয়ের প্রেমে পড়ে গেল, এইখানে একটা ইনহেরেন্ট পলিঅ্যামরি আমরা দেখতে পাই। অথচ আমরা কিন্তু এরকম অনেক মানুষ জানি যিনি বাইসেক্সুয়াল, তিনি হয়তো একজন নির্দিষ্ট পার্টনারের সঙ্গে ভীষণ নরম্যাটিভ মনোগ্যামাস জীবন কাটিয়ে দিলেন সারা জীবন, এমনও কিন্তু থাকতে পারে। আবার এমনও হতে পারে যে একজন মানুষ আজীবন নিজেকে ভীষণ হেটেরোনর্ম্যাটিভ, ভীষণ একেবারে দাম্পত্য কেন্দ্রিক বলেই জেনে এসেছেন, একেবারে ঘরকন্যা করছিলেন ছানাপোনা নিয়ে, তারপর তার ধুম করে তার সমলিঙ্গের একজন কারোর সঙ্গে প্রেম হয়ে গেল, এবং সে টের পেলো হায় হায় আমার তো এটাও আছে, এইটাও তো আমার দেখা বাকি ছিল। তো সুতরাং এই যে সেক্সুয়ালিটির মধ্যেও আমরা আসলে, তুমি যদি একে কমিট করে থাকো, একটা পার্টিকুলার জেন্ডারকে কমিট করেছো, তুমি একটা জেন্ডার পজিশনকে কমিট করেছো, একটা সেক্সুয়ালিটির একটা কোনো প্রেমকে, বিশেষ করে একটা মানুষকে কমিট করেছো, ব্যাস, আর তুমি ওখান থেকে নড়ো না।
আমাদের সেইখানে এক ধরনের গেট কিপিং থাকে। এবং আমি একটা দ্রুত জায়গা অ্যাড করবো রত্নাবলী, বাইসেক্সুয়ালিটির ক্ষেত্রে আমি এটা দেখেছি। তো ধরা যাক একজন বাইসেক্সুয়াল মানুষ, তিনি যখন, ধরা যাক আমি একজন মহিলা হয়ে আমি যদি একজন মহিলার সঙ্গে সম্পর্কে থাকি, তখন আমার কমিউনিটিতে আমার একটা প্রিভিলেজ পজিশন থাকতে পারে, কিন্তু সমাজের কাছে সেটা না থাকতে পারে, সেখানে অনেক আন্ডার প্লেইং থাকতে পারে। কিন্তু আবার এই আমি যদি একজন পুরুষের সঙ্গে সম্পর্কে চলে যাই, আমার কমিউনিটির মানুষরা কিন্তু আমাকে দেখে নাকশিট হতে পারে, সবাই বলছে না, কিন্তু কেউ কেউ পারে। সিমিলারলি তখন আবার হয়তো আমার যে চারপাশের মানুষরা রয়েছেন তারা বলতে পারে, যাক বাবা এতদিনও সেরে উঠলো। তো এই যে একটা কোথাও দুতরফেই গেট কিপিং এর একটা প্রচ্ছন্ন গল্প চলে, আমার মনে হয় সেইটা খুব মর্মান্তিক, আমাদের সেটাও রিফ্লেক্ট করা দরকার আছে। আর তুমি অনুতমা, এই তুমি যে স্টিরিওটাইপিং এর কথাটা বলছো, এখানে দেখো আবার এটাও হয় যে ধরো কোনো ট্রান্স নারী, তিনি একজন সিস নারী, মানে যিনি নিজেকে নারী হিসেবে দেখছেন, তার সঙ্গে যদি সম্পর্ক হয়, সেটা নিয়েও কিন্তু আবার একটা গেল গেল রব আছে। মানে ট্রান্স নারী মানে তার সম্পর্ক হতে হবে অপর একজন পুরুষের সঙ্গে, বা একজন ট্রান্স ম্যাসকুলিন মানুষ, তার যদি একজন সিস পুরুষের সঙ্গে সম্পর্ক হয়, সেটা নিয়েও কেমনে, মানে এই কতগুলো পায়রার খোপ রয়েছে। হ্যাঁ, মানে আমি সেই জন্য বলি যে ডিজায়ারের সত্যি কোনো জেন্ডার বা সত্যি কোনো লিঙ্গ বা কোনো এরকম আছে আমি জানি না। আমার যখন একাধিক হেটারোসেক্সুয়াল মানুষজনদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, এবং সেখানে কিন্তু আমরা কিন্তু এই প্রশ্নটার ভীষণ আমাদেরকে নিজেদেরকেও সেটা আমাকে রিফ্লেক্ট করতে আমাকে পুশ করেছে, বা অপর ব্যক্তিকেও সেটা পুশ করেছে, দ্যাট হাউ ডু উই আন্ডারস্ট্যান্ড এন্ড হাউ ডু উই লুক এট আওয়ার ডিজায়ার্স, এন্ড ইজ আওয়ার ডিজায়ার্স ইভেন ওই স্পেসটার মধ্যেও কি আমার ডিজায়ারটা কেবল ওই একমাত্রিক, না সেটার মধ্যেও একটা চলন, সেটার মধ্যেও একটা গতি আছে, সেটাও বদলায়, সেটারও নিজস্ব একটা, তারও ভালো থাকার, ভালো মন থাকার দিন আছে, তার খারাপ মন থাকার দিন আছে, ইত্যাদি। হ্যাঁ, আমরা একটা প্রশ্নকে একটু নিয়ে নেবো রত্নাবলী। একটা প্রশ্ন নাম প্রকাশ অনিচ্ছুক একজন করেছেন, আমার মনে হয় সেটা একটু উত্তর দাবি করে। বন্ধুরা যখন হ্যাঁ বলো। এই প্রশ্নটা নেব, তারপরে তোর কাছে একটা প্রশ্ন আছে, সেটা দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব, কেমন? আমরা আরেকদিন অনিন্দকে নিয়ে আসবো। হ্যাঁ একদম, আমাদের এখন কিন্তু প্রায় একদিন আর গুটানো যায় না, এত আমাদের কথা চলে আসে, জমে থাকে। এই প্রশ্নটা একজন করেছেন, অনিন্দ তোর কাছেই রাখবো প্রশ্নটা, আমি রত্নাবলীদের কাছেও রাখবো। ইনফ্যাক্ট বন্ধুরা যখন গে জোকস ক্র্যাক করে খুব অসুবিধা হয়, প্রতিবাদ করলে মার্ক করে নেয়, ভেরি ইম্পর্টেন্ট। যদি একটু উপায় আলোচনা করেন। 2, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স না থাকলে বাড়ির লোকের কাছে কাম আউট করলে কি খুব প্রবলেম হয়? আমি জানি না কি উত্তর দেব, এটা তো সত্যি একটা বড় জায়গা যে হ্যাঁ, মানে আমি শুধুমাত্র গে জোকস ক্র্যাক করলে না, এরকম বিভিন্ন যে জোকস আছে, অ্যান্টি উইমেন জোকস ক্র্যাক করলে, হ্যাঁ, অ্যাজ এ পুরুষ হিসেবেও আমি যদি পুরুষ হই, আমি যদি সেইটাকে সেখানে আপত্তি জানাই, তাহলে সেখানেও কিন্তু আমাকে মার্ক করা হয় যে আমি গিয়ে কি গিয়ে নই, সেটা ইররেলেভেন্ট। দ্য পয়েন্ট ইজ যে আমি যদি এরকম কোনো ধরনের ডিসক্রিমিনেশন বা যেটাকে দিয়ে আমার একটা প্রেজুডিসড ধারণা, সেটাকে আমি মানে সেটা একটা হাসিমশ করার জিনিস হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেখানে আমি যদি প্রতিবাদ করি, বা শুধু তো অ্যান্টি গে, এরকম অনেক কাস্টিস্ট জোকস হয়, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সোনার চাঁদ সোনার টুকরো, এই ধরনের যে কথাবার্তা, মানে রিজার্ভেশন নিয়ে, মানে আমি বলতে চাই যে এটার একটা কিন্তু ব্যাপ্তি আছে। এখানে সব জায়গায় এই মার্কিংটা করা হয়, কিন্তু মানে সেইখানে নির্ভর করছে যে এটা আপনার ক্ষেত্রে যে মানে এটা আপনি সেই রিস্কটা, এটার মধ্যে একটা রিস্ক রয়েছে, যে আপনি কতটা নিজেকে সেখানে এক্সপোজ করবেন, সেখানে আপত্তি তুলতে, এবং সেই আপত্তিটা যখন আপনি করছেন, সেটা আপনি কিভাবে সেই আপত্তিটা রাখবেন, সেটা মানে এটা কিন্তু আপনার কোপিং, আমি এটা বলবি, আমি যদি নিজের ক্ষেত্রে দেখি, আমি সেই রকম একটা পরিস্থিতিতে থাকলে পরে আমি সেই মানে এখানে তো একটা গ্যাংিং আপ, একটা বুলিং এরও একটা সাংঘাতিক একটা স্পেস ক্রিয়েটেড হয়ে যায়। তো সেইখানে আমি সেটার মোকাবিলা করতে পারি, আমার কতটা সেই জোর রয়েছে নিজের মধ্যে, সেটা কিন্তু আমার জন্য একটা বড় নির্ণায়ক হয়, আমি কতটা সেখানে বলবো, সেটা আমি বলবো। আর হ্যাঁ, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স না থাকলে কামিং আউট করলে পরে হ্যাঁ, আমাকে প্রস্তুত থাকতে হবে যে সিচুয়েশনটা আমি যেরকম ভাবে ভাবছি সেরকম ভাবে যদি না হয়, সেক্ষেত্রে তাহলে আমি কি করতে পারি, মানে সেই ভাবনাটা
ভাবাটা জরুরি। কারণ এটা আমরা দেখেছি যে বাস্তবে হয়েছে যে অনেক সময় ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট, সুতরাং সেইটা কিন্তু আবারও একটা মানে একটা কোয়ারশনের জায়গা থেকে সেটাকে অপারেট করানো হয়, যেখানে আমি আমার ফ্রি উইলটাকে এক্সারসাইজ করতে পারি না। ঠিক ঠিক। হ্যাঁ, তুমি একটা রত্নাবলী বলছিলে একটা প্রশ্ন নিয়ে আমার থেকে, তুমি তারপর শেষ করবে। হ্যাঁ, সেটা হলো যে এগুলো সবই আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। মানে এরকমই একজন দম্পতি, তারা রিং এক্সচেঞ্জ করেছিলেন, তারা একটা বিবাহ নয় বাট একটা স্বীকৃতি তারা নিজেদের কাছে রেখেছিলেন, এবং তারপরে জনপরিসরে যখন তারা যেতেন তখন তারা হাত পর্যন্ত ধরতে পারতেন না, কারণ বারবারই হাত ধরতে গেলে মনে হতো ওরে বাবা ওরা দেখছে, কি ভাববে তাহলে। এই মনস্তত্ত্বটা আমি একটু বুঝতে চাইছি। খুব জরুরি একটা জায়গায় তুমি আসলে বুঝি, কারণ আমরা হোমোফোবিয়া, হোমোনেগেটিভিটি, ট্রান্সফোবিয়া, ট্রান্স নেগেটিভিটি এই শব্দগুলো বাইরে যত দ্রুত দেখতে পাই, আমাদের নিজেদের মধ্যে অনেক সময় অতটা সচেতন ভাবে দেখতে পাই না। অথচ আমার সেন্স অফ সেলফ তো আদারকে দিয়েই অনেকটা নির্মিত হয়। আমরা যখন বড় হচ্ছে, এই যে যেটা গোড়াতেই বলছিলাম যে শেম এবং প্রাইডের এই যে কন্টিনিউয়াম, এই যে একটা এমন সম্পর্কে আমি যাচ্ছি যেটা প্রথাগত সম্পর্ক নয়, বা আমি একটা এমন জেন্ডার পজিশন নিচ্ছি যেটা আমার শরীরের নিয়মকে মানছে, আমি আমার পজিশন। যে মুহূর্তে আমি একটা এমন একটা পথ নেবো যেটা আমার সমাজকে এসে এক্ষুনি আহা দারুণ করেছো বলবে না, তখনই আমাকে বলা হবে যে তুমি তাহলে নিজেকে গুটিয়ে ফেলে, লুকিয়ে ফেলে। এবং আমি অনেক পরিবারের মধ্যে এরকম দেখেছি যে এই যে কামাউটের প্রশ্নটা ছিল, এরকম হয়েছে যে তারা তাদের পরিবারে জানিয়েছে, কিন্তু তারপরেও তার এই জানানোটাও একটা ডিনায়ালে রয়ে গেছে। তারপরেও তার সঙ্গে বা তার ব্যাপারটা নিয়ে এমন ভাবেই কথা বলা হচ্ছে অ্যাজ এ ওরা প্রেমের সম্পর্কে নেই। কারণ ওখানে আমাদের, বা এটা নিয়ে আমরা আর কথা বলতে চাই না, এটাও একটা ডিনায়াল। তো আমরা যেটা খুব আসলেই থাকার কথা ছিল, যেটা অ্যাকনলেজড হওয়ার কথা ছিল, সেটাকে অনেক সময় জনপরিসরেও আনতে পারছি না। ওই কারণেই, কারণ জনপরিসর প্রস্তুত নয় বলে আমরাও নিজেদের আন্ডার প্লে করাচ্ছি। এখানে একটা বিরাট ঝুঁকির জায়গা অনেক সময় থাকে রত্নাবলী। আমি বহু এমন কাপলকে জানি যারা এই জনপরিসরে নিজেদেরকে সত্যি তারা আসলে যে ভূমিকাটাতে পরস্পরের জীবনে আছেন সেটাতে নিজেদেরকে উপস্থাপনা করতে না পেরে, আমরা বোধহয় দুই বোন, আমরা বোধহয় দুই ভাই, আমরা বোধহয় অমুক অমুক, এই যে একটা ডিসেক্সুয়ালাইজড ভূমিকাতে তারা নিজেদের উপস্থাপিত করছেন 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 করছেন, কখন এক লহমায় তাদের নিজেদের অন্তরঙ্গ সংলাপের চেহারাও বদলে যাচ্ছে। কারণ আমি যখন বারংবার সমাজকে একটা নির্দিষ্ট ভূমিকাতে আমার সঙ্গে আমার পার্টনারকে দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, বাড়ির কাজের দিদি এসেও বলছে ও মা অমুক দিদি এখনো এলো না, তারা দুই বোন হয়েই রয়ে গেল, তারা দুই ভাই হয়েই রয়ে গেল, কখন তাদের নিজেদের আদর, নিজেদের অন্তরঙ্গতার মধ্যেও একটা অদ্ভুত ধরনের শৈত্য চলে আসছে। কারণ রোম্যান্সটা তারা আর কোথাও দেখাতে পারছে না, নিজেদের পরিসরও দেখাতে পারছে না। এবং সেখানে কোথাও আমার মনে হয় যে আমাদের আমাদের নিজেদের মতন করে সম্ভবত একটু ভেবে দেখতে হবে যে আমি যদি ওর হাতটা ধরে একটু বসি, বা আমার মতন করে আমি যদি একটা স্পেস তৈরি করে নিই, যে আমরা যদি একটা দিন নির্দিষ্ট করে আজকে একটা উদযাপন করে থাকি, কেউ রিং এক্সচেঞ্জ করবেন কি করবেন না সেটা তাদের ব্যাপার, কিন্তু সেইটাকে আমি আমার কাছে কতটা জায়গা দেবো। আমি একদম একটা ছোট্ট উদাহরণ এক্ষেত্রে দিয়ে আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি যখন বলবো। অনেকদিন আগে, মানে আমি এটা আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি, এটা আমি একটা ইন্টারভিউতে আগেও বলেছিলাম রত্নাবলী, বাট আমার মনে হয় এখানে একটা রেলেভেন্ট, কারণ অনেকে জিজ্ঞেস করছেন পরিবারের কি ভূমিকা থাকার কথা। আমি একটা সময় যখন একটি মহিলার সঙ্গে সম্পর্ক ছিলাম, অনেক অনেক বছর আগে, সেটা মানে আমার জীবনের গোড়ার দিকের প্রেম বলা যেতে পারে, আমি যখন তার সঙ্গে পাড়ায় ঘুরে বেড়াতাম, আমার বাড়িতে কিছু উড়ো ফোন আসা শুরু হয়। বহু যুগ আগের কথা, তখন নর্থ ক্যালকাটায় আমি বড় হয়েছি, ইট ওয়াজ ভেরি কমন। পুরো ফোন যে আসছে সেটা প্রথম আমার বান্ধবী আমায় জানায়, আমার তৎকালীন বান্ধবী, তিনি আমাকে বলেন যে এই জানিস আমার বাড়িতে ফোন আসছে, আমাকে আর তোকে। তো তোর বাড়িতেও নিশ্চয়ই এসেছে। এবার আমি তো জানি না আমার বাড়িতে এসছে কিনা, আমার মা ততদিনে গত হয়েছিল, আমি আমার বাবার কাজটা দিতে। তো বাবাকে আমি এসে জিজ্ঞেস করলাম যে বাবা আমাদের বাড়িতে কি আমাকে আর অমুককে নিয়ে কোনো ফোন এসছে? আমি কিন্তু কোনো ফর্মাল কামাউটে জীবনে বিশ্বাস করি, আমি কখনোই কোনো সম্পর্ক নিয়ে আজ থেকে আমি অমুক বলিনি, কারণ আমার নারী পুরুষ অন্য কোনো লিঙ্গের মানুষের সঙ্গে সম্পর্ক হবে কি হবে না এটার কোনো নির্দিষ্ট ক্ষোভে আমি কোনোদিন বিলং করি না। আমি সব ধরনের সম্পর্কে আমার নিজের কমফোর্টের জায়গা থেকে যখন যেভাবে সেটা এসেছে আমি সেটাই গ্রহণ করায় বিশ্বাস করছি। আমি বাবাকে বলেছিলাম আমার বাড়ি থেকে এরকম কোনো ফোন এসেছিল, উড়ো ফোন, আমাকে আর ওকে নিয়ে।
এর কিন্তু কোনো প্রেলিউড নেই যে আমার কিন্তু ওর সাথে একটা সম্পর্ক আছে বাবা, সে কারণে তোমায় জিজ্ঞেস করছি, নাথিং অফ দ্যাট সর্ট। বাবা তখন বললো হ্যাঁ এসেছিল। কেন বাবা তুমি আমায় বলনি তো? তোকে কি বলবো, যাকে উত্তর দেওয়ার তাকে দিয়েছি, যে ফোন করেছিল। এইখানে আমার মনে হয় একটা ফ্যামিলি ইন্টারভেনশন হতে যায়। এবং আমি বহু সময় ক্লিনিক্যাল কাজ করতে গিয়ে কথা বলেছি, যখন আমাকে বলেছেন যে সমাজকে এরকম ভাবে আমরা না হয় মেনে নিলাম, আমি বলে আপনাদের দিয়ে শুরু করুন না, সমাজ তো একটা খুব মানে বিমূর্ত বিষয়, মূর্ত তো আপনারা। আপনারা যদি এটাকে সহজ ভাবে, এবং আমার সাথে আমার মনে পড়ে না আমার পরিবারের কারুর কখনো আমার সেক্সুয়ালিটি নিয়ে আজকে অমুক ঘটিকা আমরা আলোচনায় বসিব বলে কোনো আলোচনা হয়েছিল, কিন্তু তারা জানে যে আমি অনেক সময় অনেক ধরনের সম্পর্ক জীবনে থাকতে পারি, আবার যদি সেই সম্পর্ক আমায় ধারণ করতে না পারে আমি নাও থাকতে পারি, সেটা সমলিঙ্গ হতে পারে বিষমলিঙ্গ হতে পারে। আমার মনে হয় এইটাই যদি পরিবারের এক ধরনের প্রশ্রয়েরও দরকার নেই, রেজিস্ট্যান্সেরও দরকার নেই, একটা সহিষ্ণু সহাবস্থান যদি থাকে, তাতেও কিন্তু অনেকটা তাকে আমি জীবনের পথে এগিয়ে যাওয়ার জোরটা দিতে পারি, সাহসটা দিতে পারি। ঠিক, আমাদের সময় একেবারে শেষ হয়ে গিয়ে আমরা পার করে ফেলেছি। আমি অনিন্দকে বলবো যে একটু কনক্লুডিং রিমার্ক দিয়ে শেষ করতে, যে আজকে আমরা এই যে প্রাইডের মাসে রয়েছি, একটা তারিখে রয়েছি, কোন দিকে আমরা তাকাবো, কোন পাথরগুলো আমরা সরাবো? আমার আমার পার্সোনালি মনে হয় যে আমি এটা যেটা এই বিশেষ করে অনুত্তমা যেখানে শেষ করলো, আমি সেই জায়গাটাতে বারবার ফেরত যেতে চাইছি যে আমরা কিন্তু আমাদের আশেপাশে এরকম বহু মানুষকে দেখি যাদেরকে কিন্তু আমরা নানান রকম ভাবে আদারাইজ করতে থাকি। এই যে সম্পর্ক, এই যে হচ্ছে যে এটা কেবলই যে সমলিঙ্গের মানুষের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে এবং সেইটা এরকম বহু পরিবারে আমি দেখছি তথাকথিত বিষমকামী সম্পর্ক, এবং সেই সম্পর্কের মধ্যে একটা প্রথা ভাঙা রয়েছে। সেই সম্পর্কের মধ্যে যে তারা হয়তো বিয়ে করতে চান না, এরকম দুজন ব্যক্তি মানুষ রয়েছেন যারা তারা একসঙ্গে থাকবেন, অনিন্দ সেটা নিয়ে আমরা একটা এপিসোড করেছি, হয়তো তাদের মধ্যে কারোর একটা বিবাহ রয়েছে এবং তাদের আরেকটা প্রেম হচ্ছে, সেটা হচ্ছে বা নিজেদের মধ্যে একটা এজ ডিফারেন্স আছে, যেখানে হতে পারে পুরুষটির বয়স অনেক কম, মহিলার বয়স অনেক বেশি, বা এরকম কোন মানুষ যিনি নিজেকে বলছেন যে তিনি সিঙ্গেল থাকতে চাইছেন, যে তিনি বিয়ে করতে, তিনি সমকামী ইমেজিন তিনি চাইছেন না, এরকম। হ্যাঁ, এই যে নানাবিধ প্রথা আমাদের আশেপাশে, যে এত ধরনের মানে মানুষ যেখানে রয়েছেন, যেখানে তারা নানান ছক ভাঙছেন, এবং ছকটা যে ভাঙছেন সেইটা কিন্তু কোনো আস্ফালনের জায়গা থেকে না, সেটা তাদের যাপিত জীবন। সেই যাপিত জীবনটার প্রতি মানে 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 সেইটার প্রতি একটা পলিটিক্যাল অ্যালায়েন্স তৈরি করা, সেই অ্যালাইশিপটা যদি কোথাও আমরা তৈরি করতে পারি, রিগার্ডলেস আমি হেটারোসেক্সুয়াল হোমোসেক্সুয়াল না, আমার মাথায় আজকে কি রঙের জার্সি পরে এসেছি, সেইটার বাইরে যদি এটা আমি কোথাও তৈরি করতে পারি, তাহলে বোধহয় প্রকৃতপক্ষে একটা ট্রুলি ডাইভার্স ইনক্লুসিভ সমাজের দিকে আমরা একটা চেষ্টা করতে পারবো, মানে যেতে পারবো। এইটা আমি ভাবি। আপনারা যারা রতন, খুব সরি, এটা না আমি প্রচুর মানুষকে কাজ করতে গিয়ে পাই যারা এসে বলেন যে আমি যে প্রথা সেই অর্থে মানছি না, হয়তো আমি সমলিঙ্গের সম্পর্কে আছি বা আমি একজন ট্রান্স পার্সন, আমার খুব কষ্ট হয় কারণ আমি আমার বাবা মাকে কষ্ট দিতে চাই। এটা আমি ভীষণ কমন একটা স্টেটমেন্ট শুনে থাকি, আমি একটু সে জায়গাটা অ্যাড্রেস করতে চাইবো। আমি সেখানে অনেক সময় এটা মনে করি যে এটা আমাদের গিল্টের এপিসোডেও আমরা কিছুটা বলেছিলাম, যেটা এক্ষুনি খুব সুন্দর বললি তুই অনিন্দ, যে আমার আস্ফালনের জায়গা থেকে আমি এটা হইনি, মানে আজকে যদি আমি লেসবিয়ান হয়ে যাই, ট্রান্স হয়ে যাই, বাবা মাকে তবে কষ্ট দিতে পারবো, কালই ঠিক করবো ট্রান্স হতে হবে, এই বলে তো কেউ কিছু হই না, আমি যা আমি তাই। ঠিক যেরকম আজকে যদি আমার মনে হয় যে আমার মা যদি একটু লেসবিয়ান হতেন, আমার কষ্ট বুঝতেন, বললেই তো মা সেটা হয়ে যাবেন না। একইভাবে বা আমার বাবা যদি একজন ট্রান্স পার্সন হতেন, তাহলে হয়তো তিনি পৌরুষকে অন্য চোখে দেখতেন, এটা বললে তো তিনি ট্রান্স পার্সন হয়ে যাচ্ছেন না। একইভাবে আমার যে নির্মাণ, আমার যে ইতিহাস, এবং আমি কোনোটাই না হতে পারি, আমি আবার সবটাই হতে পারি, এটার মধ্যে আমার ইন্টেনশনালি কাউকে হার্ট করা নেই। If you are not happy about it, I understand, but that does not make me apologetic. I can feel sorry because you are sorry,
বাট দ্যাট ডাজ নট মেক মি অ্যাপোলোজেটিক। এই জায়গাটায় আমার মনে হয় আমাদের আসার দরকার আছে। আমার কাছে ট্রু প্রাইড কিন্তু সেটা। অপূর্ব। তো আমার মনে হয় যে আজকে অনুষ্ঠানের শেষে আমরা দুটো জিনিস নিয়ে যদি একটু রিফ্লেক্ট করি, এক হলো যে আমরা কি করে নানান মানুষের যাপনের সাথে একটা পলিটিক্যাল অ্যালায়েন্স করতে পারি, এবং যেটা অনুত্তমা বললেন যে আমরা যদি অ্যাপোলোজেটিক না হই, সেটা যে কোনো বিষয় নিয়ে অ্যাপোলোজেটিক না হই, আমার মনে হয় সেখানেই প্রাইডের একটা গুরুত্ব থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, যারা আমাদের সঙ্গে আজকে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনিন্দ, তোকে কি বলবো বল? অনেক ধন্যবাদ, অনেক অনেক সমৃদ্ধ করলি, অনেক সমৃদ্ধ করলি, এবং আশা করছি আমরা প্রাইড ছাড়াও অন্য প্রাইড নিয়ে আবার আমাদের সাথে তুই যুক্ত হবি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে। নমস্কার।